ওই দিন ওই শিশুটির নাম রাখা হয় রঙ্গনা। ধীরে ধীরে রঙ্গনা বড় হতে থাকে। রঙ্গনাকে দেখার জন্য বাসায় কাজের লোক রাখে মমতা। অন্যদিকে তিনি তার কাজে ব্যস্ত থাকতেন। একসময় রঙ্গনাকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। রঙ্গনার সাথে কাজের মহিলাটি আসা যাওয়া করত। সার্টিফিকেট অনুসারে রঙ্গনার বাবা মায়ের নাম ছিল মাতা আর তার স্বামীর নাম। স্কুলে সবাই জানতো রঙ্গনার বাবা মা মারা গেছে আর মা গার্মেন্টসে কাজ করে। ভালো স্কুল হওয়ার কারণে পড়াশোনা ভালোইভাবে চলতে থাকে। মাতা দিনমনে এক করে এসে দেখা করত। রঙ্গনা শুধু স্কুল থেকে আসা অবধি থাকতো। কাজের মহিলাটির যে মেয়ে ছিল সেও থাকতো রঙ্গনার সাথে, তার নাম মীরা। দুজনে মিলেমিশে খেলাধুলা করতো, একই স্কুলে পড়াশোনা করতো। এই চার দেওয়ালের মাঝে বড় হয় রঙ্গনা। এভাবে চলার পথে রঙ্গনা বড় হয়ে ইন্টারে ভর্তি হয়, পড়াশোনা করতে থাকে ভালোভাবে। কিন্তু বিপত্তি ঘটে কাজের মহিলার মৃত্যুর পর। ইন্টার পরীক্ষার মাস কয়েক আগে মহিলাটি মারা যায়। মীরার মাও মারা যাওয়ার কারণে রঙ্গনার মাও মারা গেছে। কারণ স্কুল জীবনে সবাই জানে রঙ্গনা আর মীরা দুই বোন। ওই এলাকায় এসে মহিলাটির লাশ দেখে সবাইকে সান্ত্বনা দিতে থাকে। তখনই কোনো একভাবে সবাই জানতে পারে রঙ্গনা তার মেয়ে না, বরং পতিতালয়ের সর্দারের মেয়ে। ঠিক তখন থেকে সবার নজরে বাজে মেয়ে হয়ে যায় রঙ্গনা। ছেলে বন্ধুরা বাজে দৃষ্টি দিতে থাকে আর মেয়ে বান্ধবীরা তাকে দেখলে ছিছি করে ওঠে। কলেজের শিক্ষকরা তাকে কলেজ যেতে নিষেধ করে, সাথে মীরাকে অপমান করা হয়। এসব সহ্য করতে না পেরে রঙ্গনা মাতাকে বলে, আমি আর পড়াশুনো করব না, আমি এই বাড়িতে থাকবো না, মীরাও পড়াশুনো করবে না। সবাই বাজে বাজে কথা বলে আমার মাতাকে নিয়ে। মাতা না থাকলে কি আমি আজ এখানে থাকতে পারতাম? ওরা কেন না জেনে আমাকে বাজে কথা বলবে? মাতা শুনেও কিছু বলতে পারছে না। তারা তো তাদের দিক থেকে ঠিক। পতিতাকে কি আর ভালো সমাজ মানায়? রঙ্গনা যতই সুস্থ সমাজের পরিচয় পাক, সে তো মাতার আদর্শে বড় হচ্ছে। বাজে কাজ না করুক, যার পরিচয় পাচ্ছে সে তো সমাজের নোংরা। এগুলো কেউ মানতে পারবে না। উল্টো এই সুস্থ সমাজের কিছু নিকৃষ্ট পুরুষ এসে লুকিয়ে চুরিয়ে তাদের খুবলে খেতে চায়। এটাই তো সুস্থ মানুষের মুখোশের আড়ালে থাকে এক রূপ। মাতা ওই দিন রঙ্গনা ও মীরাকে দুটো বোরকা কিনে দিয়ে বলল, মুখ ভালোভাবে ডেকে বাইরে যাবে, এবার থেকে ক্লাস করতে হবে না, শুধু পরীক্ষা দিয়ে আসবে। ফর্ম ফিল আপ তো হয়ে গেছে, পরীক্ষা না দেওয়া কিছু নাই। মাতার কথা মতো রঙ্গনা ও মীরা চলতে থাকে। রঙ্গনার মন ঠিক করার জন্য একদিন মাতা ও মীরাকে তাকে টাকা দিল স্বর্ণের কিছু কেনার জন্য। মাসের যাবতীয় প্রয়োজনীয় জিনিস ওই দিন রঙ্গনা আর মীরা মিলে কিনেছিল। সেদিন প্রথম রঙ্গনাকে দেখে আবেশ প্রেমে পড়ে যায় তার। খোঁজ নিয়ে জানতে পারে রঙ্গনা ইন্টারের পরীক্ষার্থী, এটাই তার বাসা। রিজভী সাহের সাথে কথা বলে, কঙ্কার সাথে কথা বলে আবেশ কঙ্কাকে বলেছিল, আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। আশা করি আপনি আপত্তি করবেন না। আপনার বাবার ঋণ আমি পরিশোধ করছি, এছাড়া আব্রাহামের সম্পূর্ণ দায়িত্ব আমার। বাবা না হয়ে বাবার দায়িত্ব পালন করব, কিন্তু মানুষ হয়ে নিজের সুখটা দেখতে চাই। আমি একটা সুখী জীবন গড়তে চাই, যেটা আমি আপনি মিলে কখনোই সম্ভব না। কেন, এটা আপনি খুব ভালো করেই জানেন। কঙ্কা না চাইতেও বলে দেয়, আপনি যদি চান তো আরেকটা বিয়ে করতে পারেন, কিন্তু শর্ত। ভুরুকুচকে আবেশ বলে, কি শর্ত? এই বাড়ির ত্রিসীমানায় ওই মেয়ে থাকবে না। আমার সন্তান যেন তার সৎমাকে না দেখে। বিদ্রুপের হাসি দিয়েছিল আবেশ, বলেছিল, যেখানে সৎ বাবার পরিচয়ে বড় হচ্ছে সেখানে সৎমাকে দেখলে কি সমস্যা? সৎমাকে নিয়ে কোনো প্রভাব করবে না। আমি ওকে বুঝতে দিব না যে ও আমার সৎ ছেলে। আমি ওকে ভালোবাসা দিয়েই বড় করব। সে যাই হোক, আমি চাই না ও কোনো রকম কষ্ট পাক। আর ও তো এখনও জানে না যে আপনি ওর সৎ বাবা। যেহেতু আমরা একে অপরকে এখনও মেনে নেয়নি, আপনি আপনার সুখ খুঁজতে পারেন, আমি বাধা দিব না। শুধু একটাই শর্ত, যে ওই মেয়ে এই বাড়ির ধারে কাছে থাকবে না। রাজি হলো আবাইস। রঙ্গনাকে ভালোবেসে আলাদা স্থানে রাখতে প্রস্তুত। তবে রঙ্গনা রাজি হবে কি না সে জানে না। কথা বলবে ওর পরিবারের সাথে। রিজভী সাহের সাথে সকল কথা বলে রঙ্গনার বাসায় চলে যায় আবাইস। সেখানে এসে মাথায় বাজ পড়ল তার। যখন মুখোমুখি সোফায় বসে মাতা পরিচয় দিল সে আসলে কে, তখন আবাইস কোনো উত্তর দিতে পারল না। আর যাই হোক, কোনো পতিতার সাথে বিয়ে করা তাকে মানাবে না। ওখান থেকে ওই সময় চলে আসে। এদিকে রঙ্গনা এভাবেই পরীক্ষা দিতে থাকে। হঠাৎ শেষ পরীক্ষার দিন যখন সবাই বাসায় আসবে, তখন রঙ্গনার ক্লাসে এক মেয়ে এসে রঙ্গনার মুখের নিকাব উঠিয়ে সবাইকে বলে, এই দেখো তোমার পতিতা মেয়ে পরীক্ষা দিয়েছে। এই মেয়ে একটা নষ্টা মেয়ে, একে সবাই মিলে মারো যাতে এ আর এখানে আসতে না পারে। একজন প্রতিবাদ করতে বলেছিল, ও আমাদের সাথে মিশে না, ও ওর মতো থাকে, তাহলে আমাদের এত সমস্যা কিসের? অন্য মেয়েটি তেজ দেখে বলো, খোঁজ খবর রাখো না? এরা এক এক জায়গায় পরিচয় গোপন রেখে মেয়েদের নোংরা স্থানে নিয়ে যায়। এরা বড়লোক বাড়ির ছেলেকে পটিয়ে সমাজ নষ্ট করে। আরও অনেক রেকর্ড আছে এদের নিয়ে। তাই বলছি, এদের হাতে পেলে শাস্তি দেওয়া উচিত।
সবাই সম্মতি দিল। অতঃপর শাস্তিস্বরূপ ওই দিন কলেজের মাঠে কয়েকজন ছাত্রছাত্রী মিলে রঙ্গনা আর মীরাকে মারতে থাকে। মীরাকে দেখে রঙ্গনার আরও বেশি কষ্ট হয়। কোনো দোষ না থাকার পরও আজ সে মার খাচ্ছে। আফসোসে তার কিছুক্ষণ মার খাওয়ার পর নিস্তেজ শরীরের রঙ্গনা দেখল দূর থেকে এক মেয়ে কালি নিয়ে আসছে। অন্যদিকে দেখলো অনেক হাসতে হাসতে ভিডিও করছে। সবাই মিলে বলছে পতিতার স্থান এই সমাজে নাই নাই নাই, পতিতা কখনো এখানে থাকতে পারবে না পারবে না। রঙ্গনা বোরখা খুলে চোখে মুখে কালি মেখে দেয়। মীরা মার খেয়ে অজ্ঞান হয়ে ওকে আর কিছু করে না। রঙ্গনা পুরো দুর্বল হয়ে আছে। এসবের মাঝে ওই কলেজের প্রিন্সিপাল চলে আসে। সবাইকে বকা দিয়ে বলে, সবাই চলে যাও, এটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে মর্যাদা দিতে শেখো। দুঃখিত স্যার, এই মেয়ে পতিতালয়ের মেয়ে, এরা আসলে নষ্ট, এদেরকে এভাবে শাস্তি না দিলে আমরা এখানে আসবো। প্রিন্সিপাল আর কিছু বলল না। দারোয়ান দিয়ে অটো ঠিক করে ওদের পাঠিয়ে দিল। ওই দিন রঙ্গনা বাসায় এসে পতিতালয়ের দুটো মেয়ে এসে কোমর দুলিয়ে বলতে থাকে, মাতার ঘরে এত বড় সুন্দরী পালিত মেয়ে থাকতে আমাদের কি না অন্য মেয়ে খুঁজতে হয়? এই মেয়েকে আমরা আজ ব্যবহার করব, চল ওকে নিয়ে যাই। দুইজন মেয়ে মিলে রঙ্গনাকে নিয়ে চলে যায় পতিতালয়ে। রঙ্গনা বুঝতে পারলো কিছু বলতে পারছে না, কারণ তাকে অনেক মারা হয়েছে, যার কারণে সে পুরোটাই দুর্বল। অন্যদিকে মীরাকে তার বাবা অনেক আগেই নিয়ে যায়। দরজা খুলে রেখে যাওয়া কারণে মেয়ে দুটোকে আরও সহজে রঙ্গনা নিয়ে আসে। রঙ্গনাকে পরিষ্কার করে তাতে পতিতাদের পোশাক পরিয়ে দেয়, শ্বাসটা করে দেয় পতিতার মতো। একটা মেয়ে রঙ্গনাকে ধরে রেখে বলে, ওকে একটু লাল পালিশ দে না, নাহলে তো ওর নেশা ধরবে না। অপর মেয়েটি হেসে রঙ্গনাকে নেশা করিয়ে দেয়। রঙ্গনা পাচ্ছে না হাত দিয়ে সবাইকে আটকাতে। ওই দুজন কাস্টমার রঙ্গনাকে ওই অবস্থায় নষ্ট করে চলে যায়। এর ঠিক 1 ঘন্টা পর মাতা আসে পতিতালয়ে। কানাঘুষের মাধ্যমে জানতে পারে রঙ্গনাকে এখানে আনা হয়েছে। মাতা দৌড়ে চলে যায় সেই ঘরে যে ঘরে রঙ্গনা আছে। যে দেখতে পেল বিছানার মাঝখানে রক্তে ভিজে আছে আর অজ্ঞান হয়ে ঘুমিয়ে আছে উলঙ্গ রঙ্গনা। বিছানার বালিশের পাশে চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। হাতটা সেই চুলের উপর ঠোঁট বেয়ে গড়িয়ে যাচ্ছে রক্ত, বোঝা যাচ্ছে নিস্তেজ রঙ্গনাকে ইচ্ছে মতো খুবলে খেয়েছে ওরা। মুখে আঁচল গুজে ওখানেই কান্না করে দেয় মাতা। সেখানে যে এই মেয়ের ভবিষ্যৎ অন্যরকম করতে চেয়েছিল, সেখানে তার জন্য আজ মেয়েটার এই অবস্থা। রঙ্গনাকে এই অবস্থায় দেখে মাতা ঝগড়া বাঁধিয়ে দেয় মেয়ে দুটোর সাথে, কিন্তু পতিতাদের কথা হিসেবে তারা ঠিক, তাই বেশি তর্কে জিতল না মাতা। রঙ্গনা হুঁশ ফিরছে না অনেকক্ষণ। রঙ্গনাকে নিয়ে অনেক কষ্টে বাসায় আসার পর ডাক্তার দেখানো হয়। যেহেতু আজ ভিডিও ভাইরাল হয়েছে, তাই এলাকার সবাই এসে সিসি করে গেছে। বাড়িওয়ালা বলে দিয়েছে, পতিতার এখানে কোনো জায়গা নেই, চলে যাও আমার বাসা ছেড়ে, আমার ভাড়া দেওয়ার দরকার নেই, তোমরা গেলেই বাঁচি। ওই দিন ওখান থেকে উপস্থিত হয় আবায়েস। আবায়েসকে দেখে মাতা বলে, তুমি এখানে কেন? আমি রঙ্গনাকে বিয়ে করতে রাজি। একটা পতিতার মেয়েকে বিয়ে করতে রাজি কিভাবে? ওই দিন তো চলে গিয়েছিলে, আজ আবার আসলে কেন? আবায়েস তখন কিছু কথা বলে না মাতার সাথে। সেগুলো শুনে মাতা বলে, কালকে যদি মেয়েটার সত্যিটা জানতে পারতাম, তাহলে আজ মেয়েটার এই দিনটা দেখতে হতো না। মেয়েটা যে আর শুদ্ধ নেই, ওকে যে দুজন পুরুষ নষ্ট করছে, ওর আর এখন আসল পরিচয়ের দরকার নেই, দরকার আছে। ওকে না নিলে ওর আসল পরিচয় পাবে না, আর আমি আমার জীবনের শত্রুদের দমন করতে পারবো না। ওকে ব্যবহার করে আবারও জাগরণ হবে আমার পরিবারের দমন করা। রঙ্গনাকে কে কি কেমন এটা যে আরেকজন জানে, সে তো রঙ্গনাকে ব্যবহার করে আমাদের ক্ষতি করবে, আর আজকের দিনের জন্য সে নিজেই দায়ী। মাতা চুপ করে বলে, ওকে এখন এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ ওকে যে পতিতালয়ের কাস্টমার, তাও দুজন পুরুষ এসে নষ্ট করছে, তাই ও এখন পতিতার তকমা পেয়েছে। ওকে নিতে হলে তোমাকে মালিকের সাথে কথা বলতে হবে। আমি রাজি, এই শত্রু দমনে আমি রঙ্গনা আর জড়াতে চাই না। আমি শিওর আরও কিছু পরিকল্পনা করেছে। মাতা কিছুক্ষণ নীরব থেকে বলে, তোমাকে ওকে পার্মানেন্ট নেওয়ার একটাই উপায়। কি? ওকে তোমার জীবনে নিতে হলে পতিতালয় থেকে কিনে নিতে হবে। এই পতিতা থেকে অতি সুন্দরী রূপবতী মেয়েদের বড় বড় নেতারা, বড় বড় পরিবারের লোকেরা কিনে নিয়ে যায় তাদের মনোরঞ্জনের জন্য। এই গোপন তথ্য কাউকে জানাতে পারবে না। যদি ধরা পড়ে যায়, তাদের আবার ফেরত আসতে হয়। এছাড়া উপায় তো নেই। তুমি কি ওকে কিনে নিতে পারবে? মাথার চোখে চোখ রেখে আবেশ বলে, আপনি পারবেন কি মেয়েটাকে আমার কাছে বিক্রি করতে? বুকটা ধুক করে উঠল মাতার, চোখ চিকচিক করে উঠল। নিজের গর্ভের সন্তানকে মারা যেতে দেখেছে, তারপর রঙ্গনার মা হয়েছে। অন্যের বেলায় যেটা সম্ভব, রঙ্গনার বেলায় সম্ভব না, বিশেষ করে যাকে নিজের খাইয়ে পড়িয়ে বড় করছে। না চাইতে মাতা বলে,
পতিতারা সব পারে, এটাও পারবে। আলতো হাসলো আবাইস। রঙ্গনার প্রতি ভালোবাসা আবাইস স্পষ্ট দেখছে। না হলে কি এতগুলো বছর রঙ্গনাকে গোপন থাকতে পারত? পরের দিন মালিকের সাথে কথা বলে কিনে নেয় রঙ্গনাকে। তার 2 মাস পর রঙ্গনাকে নিয়ে আসে আলাদা একটা ফ্ল্যাটে। একদিন মাতার কাছে ছিল, কারণ আবাইস অন্যদিকে ব্যস্ত ছিল। রঙ্গনাকে নিয়ে আলাদা ফ্ল্যাটে আসার খবর পেয়ে যায় কিবরিয়া আলম। জানার সাথে সাথেই বলে দেয় কঙ্কাকে। কঙ্কা সব শুনে রঙ্গনাকে অপমান করতে যায়, কিন্তু সে উল্টো অপমান হয়ে আসে, কারণ রঙ্গনা এখন অনেক শক্ত মনের হয়ে গেছে। সেদিকে জ্ঞান ফেরার পর রঙ্গনা অনেক কান্নাকাটি করে। মাতা তাকে থামানোর চেষ্টা করে। কান্না করলে মন হালকা হয়। কান্না করুক মেয়েটা। এরপর যখন রঙ্গনা শুনল আজ সে পতিতা, তখন থেকে সে আরও ভেঙে পড়ে। অন্যদিকে মীরার বিয়ে ঠিক হয়েছে, করেছে ওর বাবা। রঙ্গনা সব কিছু মেনে নিতে শিখেছে। এখন আর তাকে কেউ পতিতা বললে কষ্ট লাগে না। মাতা তাকে সাহস জুগিয়েছে। যেহেতু আবাইস রঙ্গনাকে কিনেছে, তাই এখন আবাইসের বাইরে কেউ রঙ্গনাকে স্পর্শ করতে পারবে না। রঙ্গনার আসল গার্ডিয়ান এখন আবাইস। অতীতের কথা মনে করে দম নিল মাতা। আবাইস বলে, চিন্তা করবেন না আপনি, রঙ্গনা আমার কথা শুনতে বাধ্য, তাইও পড়াশুনো করবে। কল কাটার আগে মাতা বলে, মেয়েটা কবে ওর আসল বাবা মায়ের সাথে দেখা করতে পারবে? আবাইস ফোনটা কান থেকে সরিয়েছিল মাত্র। মাতার কথা শ্রব হতে বলে, ওনারা আসবে শীঘ্রই, তবে আগে শত্রু নিধন হবে, তারপর রঙ্গনা ওর আসল পরিচয় পাবে। রঙ্গনার সামনে কাগজপত্র নিয়ে বসে আছে আবাইস। রঙ্গনা নিজের মতো করে টেবিলে বসে আঙ্গুর খাচ্ছে। আবাইস দেখছে চুপ করে। কিছুক্ষণ চুপ থেকে বুঝলো এই মেয়ে তার দিকে ফিরেও চাইবে না, তাকে কিছু বলতে হবে। শুরুতে আবাইস বলল, তুমি এত ঘাটতারা কেন? হেসে দিল রঙ্গনা। আবাইসের দিকে ফিরে বলল, জীবনটাই তো তেরা বেঁকা, এখন পরিবর্তন হবে জীবন। কিভাবে? নতুনভাবে সব কিছু শুরু করবে। এই যে তোমার কাগজপত্র এনেছি, কলেজে ভর্তি হবে। মনে হয় মাসখানেক আগে সোশ্যাল মিডিয়ার ভিডিওর কথা ভুলে গেছো। দুনিয়া জানে আমি পতিতা, কেউ আমাকে গ্রহণ করবে না, আর করলে কুদৃষ্টি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার পাওয়ার সম্পর্কে তোমার ধারণা নেই। কে বললো ধারণা নেই? আপনার পাওয়ার আছে এ বিধায় আমাকে কিনে নিয়েছেন। তাহলে আর কথা কিসের? চলো কলেজে যেতে হবে। নতুন করে মুখে চুলকানি রাখতে? ও, তার সাথে তো জুতার মারটা ফ্রি আছে। রঙ্গনা, এগুলো কিছু হবে না। আমাকে আপনি বিশ্বাস করি না। কেন করো না বিশ্বাস? কারণ আপনি নিজেও একজন বাজে লোক। যার বউ আছে, ফুটফুটে সন্তান আছে, সে কেন একটা মেয়েকে কিনে নিবে? কি চাহিদা থাকতে পারে তার? আবাইজ হাতের মুঠ শক্ত করে টেবিলের দিকে তাকিয়েছে। ফোঁসফোঁস করতে থাকে রাগ কমানোর জন্য। বউ বাচ্চা যে তার আছে সেটা সেও জানে, কিন্তু তাদেরকে কি আপন করতে পেরেছে? না, সে পেরেছে আপন করতে না, তাকে ওরা আপন করেছে। এমনকি আবাইস কোনোদিন পারবে না তাদেরকে আপন করতে। শুধু নামেই সম্পর্ক, কাজেই না। ফুসফুস করতে করতে আবাইস বলে, এত কথা শুনতে চাই না, আমি যেটা বলবো তুমি সেটাই শুনতে বাধ্য। রঙ্গনা দমে গেল, যে তারও কম না। কলেজের কথা শুনতে মনে পড়ে যায় পুরনো অতীত। তাকে খুব বাজেভাবে অপমান করা হয়েছিল, মেরে অজ্ঞান করে হয়েছিল, চুনকালি মাখানো হয়েছিল, লোকে জানাজানি হয়েছিল। কোনো মুখে সে বাইরে যাবে? ভিতরে কঙ্কা এসেছিল, তাকে না হয় নিজের সীমানা থেকে জবাব দিতে পেরেছিল, কিন্তু বাইরে লোকের সীমানায় তো তার কোনো ঠাঁই নেই। সে কিভাবে অধিকার নিয়ে যাবে? তেজ দেখিয়ে রঙ্গনা বলে, আপনি একজন নিকৃষ্ট, বাজে এবং কুৎসিত লোক। বিদ্যালয়ে যাতায়াত করার লোকদের সাথে মিল পাওয়া অসম্ভব কিছু না। মানি আমি কোনো শুদ্ধ নারী, বা আপনাদের মতো লোকদের জন্য আমরা আজ পতিতা। বলেই টেবিল থেকে উঠে নিজ ঘরের দিকে যেতে নেয় রঙ্গনা। রঙ্গনার কথাগুলো কাটার মতো করে বিঁধল আবাইসের। জোরে শব্দ করে চেয়ার থেকে উঠে ছুটে গেল রঙ্গনার হাতে। হাত ধরে হ্যাচকা টানে রঙ্গনাকে দেওয়ালের সাথে মিশিয়ে নিল। এক হাতে আরেকটা হাতে রাখার কারণে আরেকটা হাত দিয়ে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে রঙ্গনা। আবার ততক্ষণ না সেই হাতটা চেপে ধরে দেওয়ালের সাথে চেপে রাখলো। তারপর থামলো না মেয়েটিকে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছে। কিছুক্ষণ ছোটাছুটির পর আপনা আপনি থেমে গেল রঙ্গনা। চোখ রাখলো আবেশের দিকে। আবেশের চোখ পুরো লাল হয়েছে। রঙ্গনা বুঝলো না এতটা লাল কেন আবেশের চোখ। নীরব হয়ে বিচরণ করছে আবেশের মুখশ্রী। রঙ্গনা থামতে দূর সরে যায় আবেশ। মেয়েটা জোরে জোরে নিঃশ্বাস নিতে ব্যস্ত। ওড়না স্বাভাবিক থাকলেও কম্পনের পরিস্থিতিতে স্পষ্ট দেখা যাচ্ছে যেটা নেশালো করে দিল আবেশকে। পাশে থাকা ফুলদানি সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। দেওয়ালে জোরে এক লাথি দিয়ে ফিরল রঙ্গনার দিকে। এতক্ষণ রাগী ভাব থাকলো, এখন সব হাওয়ায় উড়ে গেল। নিজেকে কেঁপেই উঠল ভয়ে। ওড়নার এক কিনারা ধরে কাঁপছে সে। এমন রাগ তার সামনে কেউ কখনো দেখায়নি। যে পরিস্থিতির শিকার হয়েছিল, ওই পরিস্থিতি ভয় পাওয়ার আগে দুর্ঘটনা ঘটেছিল। এই দুর্ঘটনা না ঘটলে যা ঘটেছে তাতে ভয়ে কাজ করছে তার। দুই চোখ দিয়ে এক ফোঁটা করে পানি পড়ছে তার। আবাইজ এসে সাথে সাথে রঙ্গনার গালটা নিজের হাতের মধ্যে নিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দিল। আবাইজকে দূরে ঠেলে দিল রঙ্গনা। আলতো হাসলো আবাইজ, বলে ওঠে, পুরুষালী শক্তির কাছে তুমি চুনোপুটি রঙ্গবতী। আমি রঙ্গবতী না, আমার রং রঙ্গনা। এডিট করে অত রসালো করতে হবে না। কে বললো তোমার নামের সাথে এডিট করে রসালো করছি? যে নারীর জীবন নে নাটকতায় ভরপুর, তাকে রঙ্গবতী বলবো না তো কী বলবো?
এতক্ষণ চোখ ভিজে থাকলেও ভয় তো ছিল, কিন্তু এখন মনের মধ্যে বাস করা আগুনগুলো যেন দাউ দাউ করে জ্বলে উঠল। কান্নার পরিমাণ বৃদ্ধি পেল, থামলো না রঙ্গনা, কান্না করেই দিল। কান্না করতে করতে দেওয়াল ঘেঁষে বসলো। আবাস টিস্যু পেপার নিয়ে এসে রঙ্গনার সামনে দিল। টিস্যু দিয়ে চোখ মুছে দিতে দিতে বলল, কান্না করবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার নিজের পরিচয় গড়তে পারবে। আরে জীবনে কিছু মুহূর্ত নষ্ট হয়েছে তো কি হয়েছে, বাকি দিনগুলো তো তুমি নতুনভাবে শুরু করবো। কিভাবে করব? আমার যে জন্ম হয়েছে এক পতিতা মায়ের পেটে, সবাই তো এটাই বলে আমি তো সমাজে নষ্ট, এই সমাজ আমাকে মানবে না, আমার মাথা খারাপ মানে আমি খারাপ। রঙ্গনা জানে না সে কার সন্তান, জানবেই বা কী করে? মাতা নিজেও তো জানতো না, জানলেই তো তখনই রঙ্গনা তার সুস্থ পরিবেশে ফিরে পেত। এই যে এখন মাতা সব জানতে পেরেছে আর সাহায্য করছে আবাইসকে। আবাইস বলে তোমার যাতে আর অপমানিত হতে না হয় তার ব্যবস্থা হয়েছে। এমনিতে তুমি কলেজে যাবে আর বাসায় আসবে, কোথাও ঘুরতে গেলে আমি নিয়ে যাব। তোমার জন্য আমি সময় মতো ড্রাইভার পাঠাবো। কেউ তোমাকে নিয়ে ভাববে না রঙ্গনা, নিজেকে নিয়ে নিজে ভাবো। যেটা হারিয়েছে সেটা অতীত, বর্তমান আর ভবিষ্যৎ কিছু খুঁজে দেখো, ভালো কিছু উপহার পাবে। রঙ্গনা তাকালো আবেশের দিকে। আবেশ সব ব্যবস্থা করে রেখেছে। রঙ্গনা কাঁপা কাঁপা ঠোঁটে বলল, আমি ক্লাস করতে পারবো? নীরব থেকে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝা আবাস। রঙ্গনা আবার বলে, ক্লাস করে এদিক ওদিক না যেয়ে বাসায় চলে আসবা। আবারও মাথা নাড়ালো আবাস। রঙ্গনা এবার জিবা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, কেউ আমার পরিচয় জানতে পারবে না। মাথা নাড়িয়ে না বোঝালো আবাস। কিছুক্ষণ চুপ থেকে বাচ্চাদের মতো করে রঙ্গনা বলল, তাহলে আমি রাজি। আবাস টিস্যু এগিয়ে দিল। রঙ্গনা ওটা নিয়ে তারপর নাক শব্দ করে টান দিয়ে নাক মুছলো, যেটা দেখে নাক ছিটকে মুখ ঘোরালো আবাস। রঙ্গনা টিস্যুগুলো নিয়ে ডাস্টবিনে রাখলো। বেসিন থেকে সাবান নিয়ে হাত ধুয়ে এসে দাঁড়ালো আবাসের সামনে। হাত দুটো উঁচু করে আবাসকে দেখিয়ে বলে, পরিষ্কার করেছি। হেসে দেয় আবাস। রঙ্গনা ভিতরে নিয়ে এলে আবাস বলে, আমি গাড়িতে আসি, তুমি রেডি হয়ে আসো। আচ্ছা। আবাস চলে যেতে রঙ্গনা বাইরে যাওয়ার পোশাক বের করে ওয়াশরুমের দিকে চলে গেল। পোশাক পরিবর্তন করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে থাকে রঙ্গনা। ঠিক তখন আগেরকার দিনের মতো তার কানে গিটারের আওয়াজ ভেসে ওঠে। রঙ্গনার কাছে ভালো লাগে এই আওয়াজ। কিছুক্ষণ পর গান বাজতে থাকে সেখানে। রঙ্গনা মাথায় ক্লিপ সেট করে ব্যালকনিতে আসে। পাশের ফ্ল্যাটের ব্যালকনি, অন্যদিকে ফিরে গান গাচ্ছে কেউ, দেখা যাচ্ছে না তাকে, তবে তার সুরেলা কণ্ঠে রঙ্গনার ভীষণ ভালো লাগছে। এই ভালো লাগায় বাদ সাধলো গাড়ির হর্ন। রঙ্গনার দিকে চেয়ে গাড়ির হর্ন বাজলো আবাইস। বিরক্তিতে ভুরু কুচকে রঙ্গনা তাকে ফোঁস করে নিঃশ্বাস নেয়। তারপর চলে যায় আবাইসের কাছে। গাড়িতে উঠে বসে রঙ্গনা আবাইসের পাশে। গাড়ি কিছুক্ষণ যেতেই রঙ্গনা নীরবতা কাটিয়ে বলে, কলেজে যাচ্ছি মানে এই না যে আপনি আমার গোলাম। আপনি আমাকে আপনার করতে পারবেন না, জোর করলে হয়তো পারবেন, কিন্তু মন থেকে না। আমি সত্যি কথাই বলে দিচ্ছি, ভালোবাসি না আমি আপনাকে, বিশেষ করে আপনার কৃতকর্মকে। মন খারাপ করলো আবাইস হেসে দিল। ড্রাইভ করতে করতে বলল, একদিন এই কৃতকর্মের জন্য তুমি আমাকে বেশি ভালোবাসবে, দেখা যাক। কলেজে এসে সব কিছু কমপ্লিট করে আবাইস আর রঙ্গনা প্রথমে এদিক ওদিক দেখছিল যে কেউ তাকে কিছু বলে কিনা, কিন্তু না, তেমন কেউ তার দিকে দেখেনি, তাকে চেনে না। প্রিন্সিপালের রুম থেকে বেরোতেই রঙ্গনা বলে, এখানে সবার হাতে স্মার্টফোন, তাহলে সেদিনকার ভিডিও কি কেউ দেখেনি? সত্যি বলতে অনেকেই দেখতে, কিন্তু ভিডিও যে আপলোড করেছে সে আইনি অপরাধ, তাই তাকে সেই অপরাধের জন্য হুমকি দিয়ে ভিডিও ডিলিট করেছে। তাও অনেকের কাছে ভিডিও থাকবে, কিন্তু এখন তুমি আমার হবু বউ হয়ে আছো, তোমার বিষয়ে সব মিথ্যে জানানো হয়। কিভাবে? আবেজ একটা ভিডিও দেখালো। সেখানে এক প্রতিবেশী সাক্ষী দেয়, রঙ্গনা আর মীরা দুজন বেস্ট ফ্রেন্ড। তাদের মিথ্যে পরিচয় দিয়ে কিছু শত্রুরা বদনাম করেছে। আসলে এগুলো কোনো প্রমাণ বা ভিত্তি নেই। রঙ্গনা খুব বড় পরিবারের মেয়ে, সে তার বাবার প্রিন্সেস, বাবার অধিক শত্রু থাকায় আজ এমন পরিস্থিতি। মীরার বেস্ট ফ্রেন্ড হওয়ার কারণে পাশের ফ্ল্যাটে বাস করা লুকায়িত এক পতিতার সাহায্যে তাকে ফাঁসানো হয়। রঙ্গনা মেয়েটি বড়লোক হলে উদার মনের, তাকে নিয়ে এসব রটানো হয়েছে। এমনকি যারা এমন করেছে তাদের আইনি আওতায় আনা হয়েছে। আরেকজন বলে, মেয়েটা আর মীরা বাসায় আসতো, তাই সবাই ভুল বোঝে। কলেজের প্রিন্সিপাল বলেন, আসলে আমি এসবের কিছুই জানতাম না, বাইরে শোরগোলে জানতে পারি, তখন মেয়েটিকে সেভ করে বাসায় পাঠিয়ে দেই। রঙ্গনা মেয়েটি অহংকার কম, সে কাউকে নিজের পরিচয় অহংকার দেখায় না। এই জিনিসটা সত্যি ইমপ্রেস করছে। সেখানে একজন জিজ্ঞাসা করে, কে মিস রঙ্গনা আসল বাবা মা? প্রিন্সিপাল উত্তর দিবেন এমন সময় ফোন বন্ধ করলো আবাইস। আরও অনেক ভিডিও দেখলো রঙ্গনা, যেগুলো মাস এক আগে। সব দেখে রঙ্গনা বলে, এরা বিশেষ করে প্রিন্সিপাল স্যার মিথ্যে বললো কেন? মোবাইল বন্ধ করে পকেটে গুছতে গুছতে আবাইস বলে, সবটা টাকার খেলা, টাকা ঢাললে সুনাম তত মিলবে, যত সব দুই নম্বরই কথা। আজাইরের লোক টাকা দিয়ে মিথ্যে ভিডিও বানায়। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা ভেবে রঙ্গনা বলে, 1 মিনিট, আমার মিথ্যে বাবা মাকে? কোন ব্যারিস্টারের মেয়ে আমি? ব্যারিস্টার না হলেও কোটিপতি তো হবে। সে কি মিথ্যে বাবা মা?
তোমার জানার দরকার নেই। রঙ্গনা কোনো কথা বলে আবাইসের বাম হাতের দিকে তাকালো। ওখানে ওর কাগজপত্র। ওটা দেখে রঙ্গনা বলে, ওই কাগজে আমার নতুন বাবা মায়ের নাম আছে তাই না? আবাইস মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। রঙ্গনা হাত বাড়ালে কাগজ নিয়ে দেখার জন্য কিন্তু পারল না। রঙ্গনার চেষ্টা করছে কাগজ নেওয়ার, আর আবাইস এক হাত উঁচু করে একের হাত পাল্টাপাল্টি করতে থাকে। রঙ্গনা অনেক চেষ্টার পর কাগজ হাতে নিয়ে দেখার সৌভাগ্য না। আবাইস চলে যায় আর সে ওখান থেকে কাগজ হাতে রঙ্গনা দৌড়াচ্ছে আর আবাইস নিজেও পিছনে দৌড়াচ্ছে। দুজনের মুখে হাসি। রঙ্গনা হাসতে থাকে কারণ সে কাগজ নিতে পেরেছে। আবাইস হাসতে থাকে কারণ সে রঙ্গনার মুখে হাসি দেখেছে। অতঃপর গাড়ির কাছে আসতে হাঁপাতে থাকে রঙ্গনা। কাগজ মেলে দেখতে যাবে অমনি আবাইস কাগজ কেড়ে নেয়। রঙ্গনা একটু জোরেই বলে, আমার পরিচয় আমি কেন দেখতে পারবো না? কারণ তোমার একমাত্র পরিচয় আমি নিজেই, তাই সময় হলে সব জানবে। এখন চলো। মন খারাপ করে গাড়িতে উঠলো রঙ্গনা। আবাইস মেসেজ দিল রিজভি শাহকে, তোমার মেয়েকে ভর্তি করানো কমপ্লিট। অপর পাশ থেকে রিজভি শাহের উত্তর আসলো, আমার মেয়েটার একটা ছবি দে। ছবি তুলে পাঠালো আবাইস। রঙ্গনা নিজের ফোন নিয়ে মীরার সাথে কথা বলতে ব্যস্ত। আবাইস লিখে দেয়, তাড়াতাড়ি আসো কাকাজান, তোমার মেয়ে খুব তেজ, মোটেও কথা শোনে না। আসবো খুব তাড়াতাড়ি, তোর কাকি সুস্থ হোক, ও তো সবেই কোমা থেকে ফিরছে। আবাইস মেসেজ পড়ে রঙ্গনা দেখে নিল, তারপর গাড়ি চালানো শুরু করলো। রঙ্গনাকে ফ্ল্যাটে নিয়ে দিয়ে আবাইস এসে নিজের কোম্পানিতে কেবিনে বসে চেয়ারে বসে থাকা ফ্রেমের দিকে তাকালো। বাবার হাস্যোজ্জ্বল মুখশ্রীর ছবিটার দিকে দেখছে। ছবিটা নিজের কাছে এনে একটা চুম্বন করলো। ছবির উপর হাত বুলিয়ে বলল, আমাকে ক্ষমা করো বাবা, আমি তোমার মতো হতে পারিনি, তোমার ছেলে তোমার গর্ব হতে পারেনি, তবে আমি তাদের কাউকে ছাড়বো না। যাদের জন্য আমার সম্মানহানি হয়েছে, যাদের জন্য তোমার মৃত্যু হয়েছে, তাদেরকে আমি পথের ভিখারি বানিয়ে ছাড়বো। এই দুনিয়া আমাকে জালিম ভাবলে আমি জালিম, আমি পরোয়া করি না কারোর। বাবাকে কেড়ে নেওয়ার প্রতিশোধ আমি জালিমের তকমা লাগাতে হয় তাহলে আমি তাই। চোখ থেকে দুফোঁটা পানি ফেলে ফ্রেমে টেবিলে সুন্দর করে রেখে কাজে মনোযোগ দেয়। কিছুক্ষণ কাজ করে ল্যাপটপ বন্ধ করতে কল আসে আরিফের। আবাইস রিসিভ করতে আরিফ বলে, এগুলো কি ভাই, কোনগুলো? কাকাজানের মেয়ে, আসলে কবে? ভিডিওতে এরা কারা? এতদিন পর তুই ভিডিও নিয়ে উদয় হলি কেন? কামন ভাই, বিয়ের পর বউ নিয়ে হানিমুনে এনজয় কর, সোশ্যাল মিডিয়াতে সব কাটায় না, সে সব জেনে যাব। সময় হেরে জানতে পারবে, এখনও বউয়ের আঁচলের নিচে বসে থাক। ইয়ার কি করো না, মা ক্ষেপে আছে তোমার ওপর। মা কবে আমার উপর ক্ষেপেছিল না, এটা তো মনে পড়ছে না আজকে? আর কিছু বলার আগে সেখানে হাজির হয় কিবরি আলম। আব্বাসের সামনে টেবিলের উপর জোরে আঘাত করে বলে, আমার মেয়ে থাকতে তুমি আর একটা মেয়ের সাথে সময় কাটাও কীভাবে? আমার মেয়েকে তুমি ঠকাতে পারো না? আব্বাস মৃত হাসলো, জবাই বলল, এটা তো শ্বশুরের সাইড এফেক্ট, শ্বশুরের বদগুণের ছোঁয়াচে রোগ জামাইয়ের উপর অ্যাপ্লাই হচ্ছে। কিবরি আলম গলার টাই ঢিলে করে আবারও বলে ওঠে, ভুলে যেও না তোমার নামে জিডি করা আছে। ভুলে যাচ্ছেন টাকার পরিমাণ এখন আমার অধিক হারে বৃদ্ধি পেয়েছে বলে ভিলেন হাসি দিল আবাইস, যেটা দেখে চক্ষু চড়ক গাছ কিবরি আলমের। আবাইস চেয়ার থেকে উঠে টেবিলে দুই হাত ভর করে একটু ঝুঁকে বিদ্রুপেশ্বর বলে, শ্বশুরের গুণ পেয়েছি আমি, ডেমো তো দেখাতেই হবে। কি বলতে চাও তুমি? জিডি করেছিলেন না, আমি ওটা উইথড্র করেছি। এখন ইচ্ছে করলে আমি আপনার মেয়েকে তালাক দিতে পারি। কিভাবে করছো? এখন আবাইস কল করে পুলিশকে। ওপাশ থেকে কল রিসিভ করতে আবাইস বলে, আইন অনুসারে মিসেস কঙ্কাকে আমি কি তালাক দিতে পারি? জি অবশ্যই স্যার। জিডি বিষয়টা, ওটা আপনার উপর ফলস জিডি ছিল, তাই আমরা ইজিলি উইথড্রল করছি। তথ্য অনুসারে আপনি নির্দোষ এবং একজন পারফেক্ট পিতা, তাই এই বিষয়ে সমস্যা নেই। আচ্ছা তাহলে রাখি। পুলিশের কথা শুনে কিবরি আলম হতভম্ব হয়ে থাকে। আবাইস হাসতে থাকে। কিবরি আলমকে বলে, কঙ্কা, তোমার কোনো ক্ষতি করিনি আবেশ, আমি আপনার কেন করেছিলাম না? আব্রাহামের কথাটা ভাবো একবার, তার ভবিষ্যৎ নিয়ে ভাবলে এত নাটক আপনি অন্তত সাজাতেন না। তাই আপনাকে কিছু বলবে না, আপনি পিতা না হলে একজন পালিত পিতা হিসেবে দায়িত্ব এড়াবো না। কিন্তু এই একজনের সূত্র ধরে আমাকে দুর্বল করতে আসাটা বোকামি। কিছু একটা ভেবে বিদ্রুপের হাসি এসে কিবরি আলম বলে, এখনও খেলা শেষ হয়নি আবেশ শাহ, তোমার পুরো পরিবারকে ধ্বংস করতে একটা লাঠাই আমার কাছে আছে, যেটা তুমি মেতেছ। যাকে আপনি লাঠাই বানাতে চান তাকে আমি আমার করে নিয়ে তারপর খেলায় নেমেছি। আমাকে হারাতে সব দিক থেকে উঠে পড়ে লেগেছি আমি। জাস্ট দেখতে থাকুন এগুলো কিভাবে সম্ভব। টাকার খেলা। টাকাই বলে নিঃশ্বাস নিয়ে বলে, জীবনযুদ্ধে একটা জিনিস আমি শিখেছি, টাকা আর ন্যূনতম বুদ্ধি থাকলে দুনিয়ার সুখটা কেনা যায়। কিবরি আলম এক নাগাড়ে তাকিয়েছে আবাইসের দিকে। এই ছেলেকে তো সে চেনে না, এতটা ভয়ানক হয়ে গেল সে। সবই তার জন্য। কিছুক্ষণ নীরবতা পালন করে দরজায় টোকা পাওয়ার শব্দ শুনতে পাই। পিছনে ঘুরতে দেখে কিবরি আলমের মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে। তার ওই অ্যাসিস্ট্যান্ট মনির এখানে কিছু ফাইল এনে আবেশকে বলে, এখানে নেক্সট ডিলের সমস্ত ডিটেলস রাখা আছে। তারপর কিবরি আলমকে না দেখার
মতো করে চলে যায়, যেন সে চেনেই না এই কিবরিয়া আলমকে। গত 2 মাস আগে তার কোম্পানির কাজ করেছে এই মনির। মনির কোম্পানির লসের জন্য সেও পিছিয়ে গেল। মনির যেতে আবাইস বলে, দেখছেন তো টাকা আমাকে কতটা পরিবর্তন করে দিয়েছে, এটাই পরিবর্তন। কামান শ্বশুরমশাই, শ্বশুর গুরু জামাই শিষ্য, আপনি যেটা শিখিয়েছেন আমি সেটাই শিখেছি, পালন করছি শ্বশুরমশাই। কিবরিয়া আলম বলার মতো কিছু পেল না, অন্যের জন্য পাতা ফাঁদে এখন নিজেই ফেসে গেছে। ঘুরে চলে যাওয়া নিলে আবাইস বলে, আপনার জীবন এখন আমি একা নই, আরও একজন আছে, তাই যেটা করবেন বুঝে শুনে করবেন। কিবরিয়া আলম ফিরে আবাইসের দিকে চেয়ে বলল, রিজভী শাহ আমার শত্রু অনেক আগের থেকে, নতুন রূপে শত্রু হয়ে বা কি? ফিচল হেসে আবাইস বলে, এই পুরো শাহ পরিবারের বাইরে আপনার খুব আপনজন আছে যে আপনাকে বিনাশ করতে চাই। সত্যি বলতে, সে যদি আপনার সামনে এসে মুখোশ খুলে দেয় তো আপনি ওই দিনে শেষ। আপনজন আছে, কে আছে যে আমার তার মুখোশ খুলে দিবে ভাবছে কিবরিয়া আলম। বেশিক্ষণ মাথা না কাটিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। নতুন কোনো প্ল্যান করতে হবে, আবাইসের বিপরীতে কোনো ক্লায়েন্টের সাথে মিলে আবাইসকে ডাউন করতে হবে, এমনটা ভাবছে সে। কলেজ থেকে এসে ব্যালকনিতে বসে বাইরের প্রকৃতি দেখছে ব্যস্ত রঙ্গনা। এদিক ওদিক বলে ভুল হবে, তার চোখ ওই খোলা আকাশের সামনে থাকা ব্যালকনির দিকে। কিছুক্ষণ পর খুঁজছে নির্দিষ্ট কাউকে, তাকে খোঁজার মূল কারণ সুরেলা কণ্ঠ, যেটা শুনলে মন ভালো হয়ে যায় তার, কিন্তু না, এখন তাকে পাচ্ছে না। রঙ্গনা ভাবছে, ইস, একটু যদি তার কণ্ঠের গান শুনতে পারতাম, তখন একটু মন দিয়ে শুনতে চেয়েছিলাম, শুনতে দিল না। এখন ফ্রি আছি, কাজ নেই, এখন এই গান শোনানোর কেউ নেই। ভাবতে ভাবতে রঙ্গনাকে দেখে একটা বাইক এসে থামলো। সেই বাইকে একটা যুবক ঘাড়ে গিটার সহ বসে আছে। বাইক থামিয়ে এখন সে বাইক থেকে নেমে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে ভিতরে চলে গেল। যে ফ্ল্যাটের দিকে যাচ্ছে সেখান থেকে তো রঙ্গনা গান শুনে আকৃষ্ট হয়। রঙ্গনাকে একটু ভালো করে যুবকটিকে দেখতে চাচ্ছে, পিছন থেকে স্পষ্ট দেখা যায়নি, তবে এটুকু বুঝতে পারছে যুবকটির কপালে একটা রুমাল বাঁধা, হাতে অনেকগুলো কালো ফিতার মতো কিছু বাঁধা। রঙ্গনা বুঝলো না এগুলো কি, কারো কখনো হাতে এগুলো দেখেনি। বিড়বিড় করে বলে, ছেলেদের কত স্টাইল আছে রে বাবারে। আবাইস সাহেব দৌলতে এগুলো দেখার সুযোগ হলো। বাড়িতে আসা মাত্র আবাইস দেখতে পেল হলরুমে সবাই বসে আছে। আরিফ ওর মায়ের পাশে বসে সান্ত্বনা দিতে ব্যস্ত, কঙ্কনা এক একটা টিস্যু বের করে চোখের পানি মুছতে ব্যস্ত, তিশা ব্যস্ত কঙ্কনাকে সামলাতে। আবাইস কিছুটা অনুমান করলো কিছু একটা না বলে উপরে উঠতে নেই। তখনই ফেরদৌসী রহমান হুঙ্কার দিয়া আরিফকে বলে, এই বাড়ির লোকজন উচ্ছনে গেছে, এটা নিয়ে কিছু বলার নেই আমার, কিন্তু সবার তো এত চাহিদা মেটানোর উপরে কোনো ঘরের বউ রেখে বাইরের নষ্টা মেয়েদের দিকে নজর যায় বুঝি না। ভালো করে তাকে বলে দিও এসব বাজে কাজ করতে বেরিয়ে আসতে, নাহলে আমার বাসা থেকে বেরিয়ে যেতে। আরিফ কিছু বলার আগে আবাস বলে, মাকে বলে দে কারো বিষয়ে কিছু না জেনে অন্যের কথা শুনে জীবন অনেক চলেছে, আর কিছু বলার আগে দ্বিতীয়বার ভাবতে। সময় বড় নিষ্ঠুর, কখন কার কথা কোন দিকের দিকে ফিরিয়ে দেয় বলা বড় দায়। ফেরদৌসী রহমান তেজ দেখে বলে, তোমার ভাইকে বোঝাতে চায় আরিফ আমার ওই নষ্টা মেয়ের সমতুল্য নোংরা, আমরা কি পতিতা যে আমাদের দিকে এগুলো ফিরে আসবে? ঠোঁট প্রসারিত হলো আব্বাসের। মায়ের মুখশ্রী দেখতে বুকটা ছ্যাদ করে উঠল। কতদিন আব্বাজান বলে ভালোবাসা তার ঠিক নেই। আব্বাস মনের দুঃখ মনের মধ্যে পুষে রাখলো। কেউ কারো স্থানে না থাকলে প্রকৃত অবহেলার শাস্তি কেন কোনো না কোনোভাবেই নিতে জানে। বিশেষ করে তাদের পায়ের নিচে মাটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, যারা কোনো কিছুর বাজ বিচার না করে করতে জানে না। কথাটা বুঝিয়ে দিস ভাই। আরিফ পড়েছে মহাবিপদে। এই মা ছেলের সম্পর্ক এখন এমন, দুজনে মনের ভাব প্রকাশ করে আরিফের মাধ্যমে। এসব দেখে আরিফ কঙ্কাকে নিয়ে কথা বলবে কি, সে তো নিজেই অসহায় হয়ে আছে। আমি কি প্রাচীন যুগের কবুতর হয়ে গেলাম যে এক একজনের বার্তা পৌঁছে দেব? নিজেদের মধ্যে নিজেরাই বলো, এত মান অভিমানে না রেখে 2 মিনিট পাশাপাশি বসে সলিউশন করো। ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো ফেরদৌসী রহমান, আরিফের দিকে চেয়ে বলল, এটা কোনোদিন সম্ভব না। আমি এমন কোনো সন্তানের সাথে কথা বলতে ইচ্ছুক নেই যার জন্য একজন বাবা হাহাকার করে মারা যায়, আবার দিন শেষে যে ঘরের বউকে রেখে বাইরে পরকীয়া করে। আমি জানি না কি এমন পাপ করেছি যে আমার গর্ভ আমাকে বিষিয়ে দিল, বলে প্রস্থান করেন ফেরদৌসী রায়। আরে ভাইকে একবার দেখে মায়ের পিছে গেল। মায়ের শ্বাসকষ্ট আছে, একা কান্না করতে দেখে এভাবে রেখে দিলে সমস্যা। বাবা হারিয়েছে, মাকে হারাতে চায় না। কথাগুলো শ্রবণ হতে কষ্ট করলে আবাইসের জন্য। মাথার রক ফুলে উঠছে, হাতের মুঠ শক্ত করে তাকালো কঙ্কার দিকে। ইচ্ছে করছে এই মেয়ের চুলের মুঠি ধরে বের করে দিতে, শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা। তাকে সহ তার বাবাকে প্রাপ্য শাস্তি দিয়ে সব কিছু কেড়ে নিবে। মন স্থির করছে কঙ্কার সব থেকে বড় দুর্বলতা আব্রাহামকে তার কাছে রেখে আরও বেশি করে শাস্তি দিবে। বাবার মৃত্যুর প্রতিশোধ নিবে, মায়ের গর্ভের সন্তানকে কেড়ে নিবে ভেবেই উপরে উঠে যায় আবাইস। একটু আগের বলা ফেরদৌসী রহমানের কথাগুলো কানে ভেসে আসছে বারবার, সাথে করে
আফনাফসা ওর ভালোবাসাগুলো কল্পনা করছে আবাইস। হঠাৎ বাবার লাশ চোখের সামনে ভেসে আসে আবাইসের। মিডিয়ার সামনে থাকা বিব্রতিকর মুহূর্তে মনে পড়ে যায় আবাইসের। এগুলোর বিষয়ে মাথায় আসতে এক প্রকার চাপ সৃষ্টি হয় তার মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করতে আবার সেই অতীতের চোখের সামনে ভেসে ওঠে। তার কানে ভেসে আসছে তিক্ত কথাগুলা। সাথে সাথে চোখ খুলে ড্রেসিং টেবিলে জিনিসপত্র ছুটতে থাকে। না ফেরে ড্রয়ার খুলে বের করে গায়ের কোট খুলে ভিতরে হাতা ফুল হাতার শার্টটা উপরে উঠিয়ে ইঞ্জেকশন পুশ করে দিল। বাম হাতের উপর দিকে বেশ একটা কালো গর্ত হয়ে আছে। চোখ বন্ধ করতে রঙ্গনাকে দেখতে পায়। হাসি মুখে রঙ্গনা। এই দৃশ্য দেখে আবাস চোখ বন্ধ করে হেসে দেয়। আবাস ঘরের দিকে যেতে না আরিফ। বাধা সৃষ্টি করে দাঁড়ালো তিশা। বলে, তোমার সাথে কথা আছে। আরিফ চলে যায় তিশার সাথে নিজের ঘরে এসে তিশা বলে, বড় ভাইকে তুমি কি বলতে চাও? কি আর বলতাম ভাই, এই পথ থেকে সরে আসতে বললাম। চোখ পিটপিট করে জিভা দিয়ে ঠোঁট বিজিয়ে মাথা নাড়ালো তিশা। কোনো কিছু ভাবছে সে। মধ্যবিত্ত ঘরের মেয়ে, সংসারের প্রতি আলাদা ঝোঁক তার। আবাইসের এহেন কৃতকর্ম জানতে পেরে সে নিজেই ক্ষিপ্ত। কিন্তু কিছু একটা ভেবে, একজন নারী হিসেবে আমি অবশ্যই চাই পবিত্র সম্মান রক্ষা করো। মেয়েরা বিয়ের আগে বাবা আর বিয়ের পর স্বামীর উপর নির্ভর করে চলে আসে, না হলে তাদেরকে শেয়াল কুকুরে হামলে পড়তে হয়। কিন্তু আজ সেই নারী হয়ে আমি বলতে বাধ্য, ভাইকে এখন কিছু বলার দরকার নেই। ভুরু কুচকে এলো আরিফ। নারী হয়ে নারীর বিপক্ষে চাইছো নাকি বিপক্ষে? নাকি তার মনে কোনো ভালো বুদ্ধি আছে যেটা ভাই ভাবি এক হয়ে সুখে জীবন করতে পারবে, এটাই ভাবছে আরিফ। তিশা বিছানায় বসে বলে, আমি কিছুদিন আগে ভাইয়ের সাথে কঙ্কা আপুর কিছু কথা শুনেছিলাম। সেখানে এটুকু বুঝেছি ওরা নর্মালি কোনো সম্পর্ক নেই, এদের মধ্যে কিছু একটা আছে। কি আছে ক্লিয়ার করে বলো। আমার কঙ্কা আপুকে সন্দেহ হয়। ইনফ্যাক্ট আমি এই কিছুদিন তার আশেপাশে সত্যিটা জানার জন্য ঘুরঘুর করি। আমার মনে হয় আজকের দিনে আমরা যেটা জেনেছি সেটা অর্ধসত্য, এর বাইরে কিছু একটা আছে। তুমি যা জেনেছো তাই বলো। এই পরিবারের সুখ দেখার জন্য আমরা একে অপরকে সাহায্য করব। ওরা শুরু থেকেই একে অপরকে পছন্দ করতো না। বলতে গেলে ওদের বিয়েটা ভালোবাসার বিয়ে না। ভাই তো রাতে অন্য ঘরে থাকে, এটা আমরা আগের থেকে জানি। কিন্তু কাল রাতে তুমি ঘুমিয়ে যাওয়ার পর পানি আনতে যেয়ে দেখি কঙ্কা আপু ভাইয়ের ঘর থেকে বের হয়ে একা একা লুকিয়ে চোরের মতো বাড়ির বাইরে চলে যায়। আর এটা দেখে আমি ওর ঘরে চলে আসি। দেখতে পাই আব্রাহাম ঘরে নেই। আশেপাশে ছেলেটাকে খুঁজতে থাকি, দেখি ও ভাইয়ের ঘরে তার পাশে ঘুমে আচ্ছন্ন। আর ভাই সে তার মতো করে বিছানায় এক কোণে আছে। আমি সন্দেহ করে সোফায় বসে অপেক্ষা করি, কিন্তু তার আসার নাম নেই। সেই অপেক্ষা করতে করতে সেখানে ঘুমিয়ে পড়ি। কখন আসলো বুঝতে পারিনি। এই জন্য সকালে আমি তোমাকে হলরুমের সোফায় দেখেছিলাম। এই কথাগুলো আগে বলোনি কেন? কারণ তুমি বলার সুযোগ দাওনি। সকালবেলা হলরুমে কেন ঘুমিয়েছিলাম তাই অনেক বকা দিয়েছো আমাকে। আর পরে জানাবো ভেবে চুপ ছিলাম। জানার আগে ভাইয়া এই খবর পেলাম। মন খারাপ করে বলে তিশা। আরে দুই কান ধরে বলে, ওকে বউ সরি, আর ভুল হবে না। তুমি তো জানোই কেন রাগ করেছি। এখন সকালবেলা থেকে আমরা ছেলেরা হল রুমে গেলে তোমাকে ওই দেখলে বিচ্ছিরি দেখা যেত। একবার ভেবে দেখেছো ভাইয়া যদি আসতো আর দেখতো তার ভাইয়ের বউ কেমন করে ঘুমিয়ে আছে, কেমন দেখা যেত? আমাদের তো বুঝে শুনে থাকতে হয়। হ্যাঁ বুঝেছি, সে যাই হোক। আমার কথা হলো আমাদের দুইটা স্পাই ঠিক করতে হবে। কেন? একটা কঙ্কার পিছনে আর একটা ভাইয়ের পিছনে। ভাইয়ের ব্যাপারে তো জেনেই গেছে, আর স্পাই কেন? কারণ আমার মনে হয় এখানে কাহিনী ভিন্ন। ভাইয়ার দোষ আছে, তবে তা কিসের ভিত্তিতে আর বিয়েটা কেন হলো এটাও জানতে হবে। আর কঙ্কা আপু রাতের আধারে কোথায় গিয়েছিল, কখন এসেছিল, এগুলোও জানতে হবে। আচ্ছা। রাত প্রায় 12টার দিকে আবাইজ একা ইজি চেয়ারে বসে আছে। দরজায় কারো শব্দ পেয়ে ঘুরে তাকালো। দেখতে পেল আব্রাম পুতুল হাতে দাঁড়িয়ে আছে। আব্রামকে কোলে পেতে নিল। আব্রামকে এসে জড়িয়ে ধরে আবাইজকে। আবাইজ ছেলেকে নিয়ে কিছুক্ষণ চুপ থাকে। তারপর কিছু ভেবে বলে, আম্মু ঘরে নেই। আব্রাম সোজা সাপটা উত্তর দেয়, মাথা নাড়িয়ে না বোঝায়। ঠোঁটে প্রশান্তি হাসি ফুটল। শিকারী নিজে থেকে শিকার হওয়ায় পায়তারা করছে। কাউকে কল দিয়ে বলে, যা যা করবে সমস্ত কিছুর ভিডিও আর ছবি ক্যাপচার করে নাও। ওপাশ থেকে কিছু একটা বলতে আবাজ বলে, টাকা সমেত পেয়ে যাবে বলেই কল কেটে যায়। আব্রাহাম আদর করতে করতে রক্তে বিষ হবে এবার। আফসোস সে, তোর মতো এত ফুটফুটে শিশুর জীবনটা একটা ধোঁকা দিয়ে ভরা। তবে তুই চিন্তা করিস না, সারা দুনিয়া একদিকে, তুই থাকবে আমার বুকে। সকালবেলাও কলিং বেলের আওয়াজে কর্ণপাত হলো বিরক্ত রঙ্গনার। ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না তার। একা একা ফ্ল্যাটের মধ্যে লক করে রাখে নিজেকে। আগে মীরা ছিল, এখন সেও নেই। সারা রাত কোনো রকম কাটিয়ে ফজরের দিকে চোখের পাতা বন্ধ হয়। রঙ্গনা এক পাশ থেকে অন্য পাশ ফিরে কানের উপর বালিশ রাখলো, যাতে কলিং বেলের শব্দ তার কানে না পৌঁছায়। কিন্তু তার ইচ্ছে পূরণ হলো না। ঘন ঘন কলিং বেল বেজেই চলছে। বিরক্ত হয়ে উঠে বসলো রঙ্গনা। ঘুম ঘুম চোখে শব্দ শুনে ভাবলো আবাইজ। সে ছাড়া আর কেই বা আসবে? প্রস্তুতি নিল ভিতরে ঢোকার আগে গালি দিলে বাড়ি থেকে বিদায় করবে। তাড়াতাড়ি করে দরজা খুলে বলতে শুরু করলো, অসভ্য, অভদ্র, বেয়াদব ছোটলোক একটা। বউ থাকতে এত সকালে আর একটা মেয়ের
বলতে পারল না, কারণ তার সামনে আবাইস না, অন্য এক যুবক। সে দাঁত বের করে হেসে বলে, বউ নেই, ভাগ্যবশত নসিব থেকে বয়কট হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আপনি রঙ্গনা? হাঁ করে অবাক হয়ে থাকা রঙ্গনা বলে, হ্যাঁ, আমি তাকদির, পাশের ফ্ল্যাটে থাকি, সেম রুম নম্বর, বাট ফ্ল্যাট নাম ভিন্ন। ভুরু কুচকে রঙ্গনা বলে, তো আমি কি করব? আসলে রঙ্গনা বুঝতে পেরেছিল যে যার গান শুনতে ব্যালকনিতে চায় এই সেই যুবক, হুবহু দেখতে গেট আপ। তাকদির ফিচাল হেসে বলে, অ্যাকচুয়ালি আপনি আমার পুরো কথা শোনার আগেই কথা বলতে ফেলছেন। আমি বলতে চাইছি। এবার তাকদিরকে কিছু বলার সুযোগ না দিয়ে মীরা এসে জড়িয়ে ধরে রঙ্গনাকে, জোরে চেঁচিয়ে বলে, দোস্ত, আই মিস ইউ সো মাচ। মীরাকে দেখে রঙ্গনা খুশিতে আত্মহারা, জড়িয়ে ধরল প্রিয় বান্ধবীকে। তাকদির কিছু না বলে চলে যেতে নেয়। মীরা পিছন থেকে ডাক দিয়ে বলে, শুনুন। তাকদির থেমে পিছনে ফিরল। মীরা বলে, আপনাকে অনেক ধন্যবাদ। এইটুকু কাজের বিনিময়ে ধন্যবাদ সাজে না মিস, ওর মিসেস গালিটাই প্রযোজ্য ছিল। সাত সকালে বউ নিয়ে নেই, তাও বউ নিয়ে খোটা শুনলাম, জীবনটাই বদনাম। তাকদের মুচকে হেসে চলে যায়। মীরা ভিতরে ঢুকতে রঙ্গনা দরজা লাগিয়ে দেয়। মীরাকে উদ্দেশ্য বলে, ওনাকে কিভাবে চিনলি তুই? আরে, আমাদের মতো কুড়ে ঘরে থাকা মেয়েদের কি আর এত ফ্ল্যাটের বিষয়ে বোঝে? তোর এই ভবন 9 নাম্বার নাকি 6 নাম্বার ভুলে গেছিলাম, শুধু এলাকার নাম মনে ছিল। ওদিকে মাতা কল রিসিভ করে না। এত রাউন্ড করে ডিজাইন নিয়ে কোনো যে আধুনিক বাড়ি বানায়, আমি প্রথমেই 6-এই যাই, যেটা রাউন্ড শেপে হওয়ায় কারণে আমি গুলিয়ে আর একটা লিফে উঠি। তারপর তোর ফ্ল্যাটের নাম্বার অনুসারে নর্থ ফ্লোরে যেয়ে দেখি 2টো রুম, ডান পাশে একটা, বাম পাশে একটা। 4-এর রুমে কলিং বেল দেওয়ার পর দাঁড়িয়ে থাকি, খোলার নাম নেই। আমি তো রঙ্গু নঙ্গু বলে কত ডাকি। অবশেষে একটা নাইটি পরা মোটা মেয়ে এসে আমাকে বকতে থাকে। এরপর 4B রুমে কলিং বেল দিতে ওই ভাইয়া খুলে দেয়, বলে, কাকে চাই? আমি তো তোর ঘরে এত সকালে এটা উনি উনি তুড়ি বাজাতে তোর কথা বলি। উনি ওনার ভবনের দারোয়ানের সাথে কথা বলে শুনলো বর্তমান এই এলাকায় নতুন ভাড়াটিয়া 9 নম্বর ভবনে। তারপর আমি অনুরোধ করি আমার সাথে আসতে, কারণ আমি আর শিওর হতে পারছিলাম না। উনি বারবার বলেছিল এটা কনফার্ম আপনার বান্ধবীর রুম। তারপর আমি শুনিনি, জোর করে এনেছি আর বলেছি, আগে আপনি কে থাকে ওই রুমে? আমি একবার অনেক বকা শুনছি, সকাল সকাল 2বারই বকা শুনতে চাই না। সব শুনে হাসলো রঙ্গনা। ঘরে এসে ব্রাশ হাতে নিয়ে পেস্ট লাগাতে লাগাতে বলল, তুই কিভাবে জানলি আমি এখানে, মানে এই এলাকায়? মাতা বলছে, আর আবাস সাহেব থেকে অনুমতি পেয়েছি। ওই লোকের সাথে কথা হয় তোর? কেন হবে না তো? ওই লোকটার জন্যই তো আমি এত ভালো একটা স্বামী পেয়েছি। মানে তোর দুলাভাই তো আবাস সাহেব কোম্পানিতে কর্মচারী। সত্যি বলতে তোর দুলাভাই এত ভালো মনের মানুষ যে এই 3 মাস সংসার ওকে ছাড়া থাকতে আমার কষ্ট হয়। ওই বললো যাও না, তাহলে তোমার বান্ধবীর কাছে লাকি তুই। অনেক লাকি আমি, ও আমার অনেক কেয়ার করে। আগে আমরা সিনেমা দেখতাম না, সবসময় বলতাম হাজব্যান্ড কেয়ারিং হিরো চাই। যখন আমাকে কালো দেখতে, ছোপ ছোপ দাড়ি মোছ নেই দেখে বিয়ে দেয়, তখন তো আমি ওকে দেখে কান্না করে দিই। একটু সুন্দর না, কেমন চুপচাপ, আমার কাছে ভালো লাগতো না। এখন সে নিজেই আমার জন্য কত কিছু করে। আসলে সিনেমার আকর্ষণের জন্য হিরোদের চেহারা সুন্দর হয়, বাস্তবে তো একটু খুদ আল্লাহ তাআলার সাথে বেশি সুখ পাওয়া যায়। রঙ্গনা খুশি হয়ে বান্ধবীর সুখ দেখে মজা করে বলে, বাহ, আমার বান্ধবী দেখে বর ছাড়া চলেই না। লজ্জা পেয়ে যায় মীরা। কবুল বলার সময়ও যার প্রতি অসহ্য লাগা কাজ করছিল, এখন তাকে নিয়ে দুনিয়া দেখতে চায়। সম্পর্ক এটাই, ভালোবাসা আরও একটু যত্ন পেলে চেহারাও হার মানিয়ে দেয়। নারীদের কোমল হৃদয়ে বাসা বেঁধে যায়। এবার রঙ্গনা ব্রাশ করতে থাকে। মীরা তার ব্যাগ থেকে 2টা বই বের করে বলে, আমার তো বই সব কেনা শেষ, শুনলাম তোর কেনা হয়নি এখন বই। আজকে আমরা আবার এক বইয়ে দুজনে মিলে পড়তে বসবো। অবাক হয়ে তাকে রঙ্গনা। ব্রাশ করে হয়ে আছে সে। বেসিনের মধ্যে মুখের জমা পেস্টের ফেনা ফেলে দিয়ে বলে, তুই পড়াশোনা করবি? তোর বার পড়তে দিবে? হ্যাঁ, ও তো নিজেই মাস্টার্স পাস করা, ওর কথায় চাকরি করা লাগবে না, অন্তত পড়াশোনা করে রাখো। আমি রাজি হয়ে গেলাম। 2 বান্ধবী একসাথে থাকতে পারবো তাহলে। ও, তোকে তো বলাই হয়নি, আমরা এখানকার ফ্ল্যাটে আসার চেষ্টা করছি, কিন্তু এখানকার সব কিছু কেমন জানি মাথা ঘুরে ওঠে। আমি তো বাইরে বের হই না, তাই জানি না কেমন কিরে। সকাল 11টার দিকে কল আসলো আবাইসের ফোনে। অফিসের এক মেয়ে কর্মচারী মারা গেছে। সবার কথা সে আত্মহত্যা করছে। আবাইস গেল সেখানে। অফিসে অধিকাংশ লোক আসে জড়ো হয়ে, কারণ মেয়েটির লাশ অফিসের সামনে। সবার ধারণা 7 তলার উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। ওই রাতে একা একা কেন যাবে ওখানে? আবাইস আসতে সবাই ওকে সাইড দিল। যেখানে গ্লাভস হাতে লাশটি দেখছে একজন যুবক, যার পিছনে পাশ দেখলো আবাইসকে। লাশটি হাত ধরে দেখছে যুবকটি। অতঃপর উঠে দাঁড়ালো, পিছনে ঘুরে আবাইসের মুখোমুখি। আবাইস তাকে দেখে বলে, মিস্টার তাকদির। তাকদির হাত থেকে গ্লাভস খুলে বলে, অবাক হওয়ার কিছু নেই মিস্টার শাহ, গান আমার শখ, পুলিশে আমার পেশা, দুটোকেই মেনটেন করে চলি।
আবাজের তকদির একে অপরে হ্যান্ডশেক করে এই লাশ তদন্তের কাজ শুরু করলো। আজকের জন্য অফিস বন্ধ, পুলিশ এখানে কাজ করবে। রাস্তাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখা। উপর থেকে লাফ দিয়ে মেয়েটা সোজা রাস্তায় পড়েছে, সেখানে রক্তে ভেসে আছে। সেই জায়গাটা এখন পরিষ্কার করা হচ্ছে। বিভিন্ন সাংবাদিক এসে প্রশ্ন করতে থাকে আবাইসকে। একজন বলে, গভীর রাতে আপনার অফিসে একজন কর্মচারী কেন থাকবে? অ্যাকচুয়ালি আমার খুব দেখতে ইচ্ছা করছিল, এজন্য তাকে হয়তো বলে আমি বাসায় ঘুমিয়েছিলাম যেন সে আমার ডাকার দুঃখে আত্মহত্যা করে। ননসেন্স! আমি যদি জানতেই পারতাম যে মেয়ে এখানে এত রাতে এসেছে, তাহলে তো আমি নিজেই রাতে অ্যাকশান নিতাম। থতমত খেয়ে গেল সাংবাদিক। অদ্ভুত প্রশ্ন যদি করেছিল, কিন্তু অদ্ভুত উত্তর মিলবে এটা বুঝতে পারিনি। সেখানে তদন্ত চলছে, সেখানে বিষয়টি জানতে পারা সম্ভব না। এত রাতে মেয়েটি এখানে কেন, এটা কারো জানা সম্ভব নয়। এবার মনির এসে সাংবাদিককে উত্তর দিতে থাকে। কিছুক্ষণ আগের কথা বলে আবাইসের পাশে এসে ওদেরকে সামলিয়েছে। স্যার, ভেরি গুড। শ্বশুরমশাইয়ের চামচা সাংবাদিকগুলো এবার আমাদের কিছু করতে পারবে না, কারণ না তার আছে মানি আর না আছে মনির। হেসে দিল মনির। আবাইস বলে, তাহলে আমি আজ বাসায় যাই? আরেকজনকে খেতে একটু টাইট দিতে হবে আপনার, সেও মাঠে নেমেছে। জি স্যার, এদিকটা আমি সামনে নেব। রান্নাঘরে কাজ করছিল ফেরদৌসী রহমান আর তিশা। চিন্তা মাথা কাজ করছে না। তিশা লক্ষ্য করছে ফেরদৌসী রহমানকে। হাজার হোক মা তো, মা কখনো সন্তানে খারাপ চায় না, তাতে সন্তানটি যেমনই হোক। এই যে এখন কাজ করায় অনেক ভুল করছে। তিশা কতবার বলছে আমি একা রান্না করতে পারবো মা, তুমি ঘরে যাও। কিন্তু ফেরদৌসী রহমান একটাই কথা, আমার ঘরে একা মন বসে না, আমি কাজ করলে মনটা একটু অন্যদিকে ঘোরাতে পারি। তার হলো কই, এখন ভেবে যাচ্ছে আবাইসের কথা। তিশা স্মিত হেসে বলে, আনমনে শূন্যে তাকিয়ে ছেলের কথা ভাবছো? এদিকে তিশা হাত থেকে সবজি নিয়ে কেটে রান্না চাপিয়ে দিল। এই সময় রান্নাঘরে প্রবেশ করলো কঙ্কা। বলে ওঠে, আপনার সাথে একটু কথা ছিল। ফেরদৌসী রহমান হুঁশ ফিরল, চোখে পানি মুছে বলল, বল। আমার বাবার কোম্পানি থেকে অনেক লোন নেওয়া হয়েছে, তাই বাবা একা কোম্পানি সামলাতে হিমশিম খাচ্ছে। আমি চাই কোম্পানির কাজ করতে, বাবার কাছে সাহায্য করতে। সম্মতি দিলেন ফেরদৌসী রহমান। বলেন, তোমার বাবার বিপদে সন্তান হয়ে সাহায্য করা তোমার কর্তব্য, তুমি যেতে পারো। তাহলে কাল থেকে আমি। আর একটা কথা। কি? আব্রাহামকে রেখে যেতে হবে আমাকে। দাদুভাইকে আমি দেখে রাখবো, তোমাকে চিন্তা করতে হবে না। শাশুড়ির সাপোর্ট পেয়ে কঙ্কা খুশি হয়ে প্রস্থান করতে নেবে, অমনি তিশা বলে, আমার সাথে একটু কাজ করবেন আপু? মা আজ মনমারা হয়ে আছে, অন্তত আব্রাহামের খাবারটা বানিয়ে নাও। কঙ্কা তিশার দিকে ফিরে বলে, তুমি তো জানো আমি এসবের অভ্যস্ত নই, কীভাবে রান্না করে আমি জানি না। তাছাড়া আমার আঙুলগুলো পরশু ওয়াশ করিয়ে আনা। বেশ কিছু না, শুধু এগুলো ধুয়ে একসাথে চাপিয়ে দাও। ঝাল তো ধরা লাগবে না তোমার, আমি বলে দিচ্ছি তুমি চাপিয়ে দাও। আমাকে এখন সবার জন্য খাবার রান্না করতে হবে। কাজের বুয়া কোথায়? উনি ছুটছে, স্বামী অসুস্থ তাই। স্বামী অসুস্থ নাম করে এত ছুটি নেওয়ার কী আছে? বোঝে না যে তাকে কাজ করতে খেতে হয়, আর তার কাজ ঠিকমতো না করলে বেতন দেওয়া উচিত নয়। এই যে আমি রান্না করতে পারি না, মা অসুস্থ, তুমি একা, এখন এগুলো সামলাবে কে? আমার তো এখন কাজ আছে। ফেরদৌসী রহমান দেখলেন এখন অশান্তির সৃষ্টি হবে। এছাড়া আবার যা শুরু করছে, তাতে কঙ্কার মনের অবস্থা ভালো নেই। আজ আবার একটা মেয়ের লাশ পাওয়া গেছে অফিসের সামনে। কোন বউয়ের মন ঠিক থাকে? তাই বলেন, আচ্ছা তুমি যাও, আমি আর তিশা মিলে দেখছি। কঙ্কা চলে গেল। তিশার কাছে খারাপ লাগলো বিষয়টা। শাশুড়ি শুধু একতরফা চিন্তা করেন, তারও তো কাজ করতে হয়েছে সকাল থেকে। এই যে সকালে রান্না করে সবাইকে খাওয়ানো, তারপর চা বানিয়ে শাশুড়ির সাথে 10 মিনিটের মতো সময় কেটে আবার এখন কোটা বাছা করা। আরেক বউ দিন রাত নেই এদিক ওদিক যায়, মাসে 2 দিন তো পার্লারে টাকা ব্যয় করে। সে এত বিলাসিতা থাকে না, বিলাসিতা লাগবেও না, একটু ভালোবেসে দেখলেই হয়। দুই বউকে সমান নজরে দেখতে তিশা একটু আনন্দ পেত, শাশুড়িকে ভালোবাসতো। যদিও ভালোবাসে না এমন না, তিশা তো ফেরদৌসী রহমানকে অনেক ভালোবাসে। এসে ধরে প্রতিদিন শাশুড়ির সেবা করে, বাইরে গেলে কল করে 3 বেলা খোঁজ নেয় খেয়েছে কিনা, শরীর কেমন আছে। তিশা আর বেশি কিছু না ভেবে কাজে মন দিল, শুধু মনটা এখনও খারাপ। ফেরদৌসী রহমান তিশার মাথায় হাত দিয়ে বলে, কষ্ট পেয়েছো তুমি? তিশা মাথা নাড়িয়ে না বুঝায়। ফেরদৌসী রহমান বুঝতে নিলেন মিথ্যা ইঙ্গিত দিচ্ছে তিশা। আলতো হেসে বলে, শুধু শুধু কেন অশান্তি পাড়াবো বল? খাল কেটে কুমির এনেছে আমার নিজের সন্তান, আমাকে মা হয়ে মেনে নিতেই হবে, এছাড়া কোনো উপায় ছিল না। মেয়েটা এসে ধরে একবারও আমাকে কোনো কাজে সাহায্য করেনি, করেছে তো শুধু অভিযোগ। আমি ওর অভিযোগ পূরণ করে দেই। শুধু একটা অভিযোগ আমি পূরণ করতে পারি না, আবেশের সাথে ওর সম্পর্কের ব্যাপারটা। ওই ছেলের সাথে কথা বলতে আমার ইচ্ছে করে না। তোমাদের বাবার লাশ এখনও চোখের সামনে ভেসে, কিভাবে তিনি ছেলেটার জন্য হাহাকার করেছিল। প্রতিবেশী এসে আমাদের পায়ের সামনে থুতু ফেলা, কথাগুলো দলা পাকিয়ে এলো যেন গলার কাছে। কুচকে যাওয়া চামড়ায় ভাঁজ নিয়ে পানি পড়তে থাকে। বয়স হয়েছে, এখনও কাজ করার মতো শক্তি থাকলেও গায়ের চামড়া কুচকে গেছে। বরাবরে কর্মঠ ব্যক্তি তিনি, ঘরের সব কাজ নিজে ভালোবেসে করতেন, কখনো অহংকার পুষে রাখেনি মনের মাঝে। তিশা কী করবে বুঝতে পারল না, ছুরি দিয়ে পেঁয়াজ কাটছিল পাশেই দাঁড়িয়ে। এই হাত দিয়ে তো চোখের পানি মুছে
দিতে পারবে না? টিস্যু বক্স এনে দিয়ে বলল, এভাবে ভেঙে পড়বে না মা। তোমার ছেলেকে নিয়ে আফসোস তো কি, নাতি তো আছে। আর একটা কথা বলি, কি, তোমার বংশে আরও একজন আসতে চলছে বলে লজ্জায় মাথা নিচু করলো তিশা। ফেরদৌসী রহমান খুশি হয়ে বলল, কবে জানতে পেরেছো এই খবর? আমাকে আগে বলোনি কেন? আজকে সকালে স্টিচকে টেস্ট করেছিলাম। এখন তোমার ছেলে ফ্রি হলে হাসপাতালে নিয়ে একবার শিওর হয়ে নিব। শিওর হওয়া ভালো, কিন্তু স্টিক টেস্ট করে পজিটিভ পেয়েছো, এছাড়া কি কোনো কিছু হয়? হ্যাঁ হয়। কাল রাতে মাথা ঘুরছিল। তোমার ছেলে ঘুমের মাঝে 2বার বমি করেছি। বেচারা ওই রাতে আমাকে নিয়ে ব্যস্ত। এখন অফিসে যেতে কে জানে কী অবস্থা। তুমি কাল রাতে বমি করেছো, আবার মাথা প্রায় ঘুরায়। তুমি এখন রান্না করবে না, রাখো এগুলো। আমাকে আগে বলবে না বোকামে। মনে মনে তিশা বলে, তোমার যে বড় বউ, সে যদি একটু সাহায্য করতো তাতেই হতো। তাহলে আমি তাড়াতাড়ি কাজ শেষ করে রেস্ট নিতাম। সে তো নবাবজাদি। ফেরদৌসী রহমানকে সান্ত্বনা দিয়ে তিশা বলে, চিন্তা করো না মা, মেয়েদের শক্ত হতে হয়। ঘরের কাজে বাধা কিসের? অসুস্থ হলে তোমরা তো আছো। শোনো মেয়ে, এত পাকা হতে হবে না। তোমার দাদুর যেন কষ্ট না হয় তোমার সাথে। তিশা রান্না শুরু করে দিল। ফেরদৌসী রহমান বলে, আমি আব্রাহামের জন্য পাতলা খিচুড়ি বানাচ্ছি, তুমি বসো। আমার জন্য মশলা ছাড়া রান্না তো করছো। বাকি রান্না না হয় আজ বাইরে থেকে আনা হোক। এসব ছাড়ো তুমি। কিন্তু মা, আপু তো বাইরে খাবার তেমন খায় না। ওর অনেক কিছুতে সুযোগ দেওয়া হয়। ও কি আমাদেরকে সুযোগটা দেখবে না? যদি ওর মন চায় বাসায় রান্না খাবার খাবে, তাহলে নিজে রেঁধে খাবে। এমনিতে তার স্বামীর যে অবস্থা, তাতে তার চোখে মুখে কোনো চিন্তার ছাপ দেখি না। আমি বুঝি না এদের সম্পর্ক। সব ঠিক হয়ে যাবে মা। আচ্ছা দাও, আমি আব্রাহামের খাবারের মশলাগুলো গুঁড়ো করে দিই। লাগবে না, বয়স হলে কাজ করার ক্ষমতা এখনও আছে। ছোট থেকে কখনো বসে থেকে পায়ের উপর পা তুলে খাইনি আমি। যথেষ্ট কাজ করার অভিজ্ঞতা আছে বলেই আজও কাজ করতে পারি। বসে থাকলে মানুষ বেশি নেতিয়ে পড়ে বলে নিজে নিজে অল্প অল্প মশলা দিয়ে গুঁড়ো করে পাতলা খিচুড়ি করে দিল। রান্না শেষ করে ডাল ছাড়া এমনি সামান্য লবণ মশলা দিয়ে খিচুড়ি করে নিল। এতে দাদু ভাইয়ের গ্যাস হবে না। ওর দেখলাম গ্যাস হয়েছে, না হলে বলতাম বাইরের খাবারগুলো ওকে খাইয়ে দিতে। হাসলো তিতা। শাশুড়ির মন অনেক নরম, সবার সবটা দেখে সে। কার কিসে ভালো লাগে, কার কিসে ভালো হয়, সব দিক দেখে শুনে চলে। কিন্তু শাশুড়ি জানেই না তার এই বাড়িতে রাতের গভীরে কত কিছু ঘটে। যদি জানতে পারে তাহলে কী অবস্থা হবে শুধু ভাবছে। আবাস এসেছে বাসায়, এসেই খাবার অর্ডার করছে। তিশা তাকে বলেছে বাসায় রান্না হয়নি। আবাস খুব ভালো করে জানে বাসায় সবাই মারা গেলেও কঙ্কা রান্না করবে না। এই মেয়ে যে শুধু তার সন্তানের জন্য বাধ্য হয়ে এসেছে। একদিন অসুস্থ হয়ে ফেরদৌসী রহমান রান্না করতে বলেছিল। কঙ্কা কোনো উত্তর না দিয়ে নিজ ঘরে চলে যায়। আবাস তখন অফিসের কাজে ব্যস্ত, জানতো না কিছু। আরিফ বাসায় ছিল, তখন আর বিয়ে হয়নি। এই ঘটনা দেখে সে নিজেই রান্না করছিল। হাতে তেলের ছিটে লাগে অনেক জায়গায়। কখনো রান্না দেখেনি, ইউটিউব দেখে রান্না করেছিল। মা অসুস্থ থাকায় অল্প মশলা দিয়ে রান্না করে। বিশেষ করে যে রক্তের সমস্যার কারণে বেছে বেছে খাবার খায়। আবাস রাতে এসে ভাইয়ের হাতে দেখে এক এক করে সব জানতে, সব কিছু কিছু বলতে চেয়েও বলে না আবাস কঙ্কাকে। খাবার অর্ডার দিয়ে আবাস কঙ্কাকে ঘরে আসে। টোকা দিতে বলে, ভিতরে আসবো? কঙ্কা ল্যাপটপে কাজ করছে। হ্যাঁ আসুন। আবাস এসে আব্রাহামকে দেখে ক্ষিপ্ত হয়ে যায়। আব্রাহাম নিচে বসে আছে খেলনা নিয়ে, গোসল করেনি এখনও। আব্রাহামকে কোলে নিয়ে আবাস বলে, সকাল থেকে কি কি খেয়েছে ও? ওই তো সকালবেলা লুটিয়ে সবজি। গোসল করেছে ও? সময় হয়নি আজ। এগুলো কাজ করতে হচ্ছে, সময় তো লাগবে। আবাস রাগী দৃষ্টিতে চেয়ে কঙ্কাকে দেখে। আব্রাহাম আদো আদো কণ্ঠে বলে, আমার গায়ে গন্ধ, গোসল করব। আবাসকে নিয়ে নিয়ে যায় তাকে নিয়ে নিজের ঘরে যাওয়ার আগে টেবিলের উপর দেখলো সেদ্ধ ডিমের বাটি। ডিম দুখান খেয়ে রেখেছে আব্রাহাম। খাবার বিষয়ে একটু জোর করা লাগে তাকে। এটা অন্তত নিজে পালন করতে পারতা। তার ছেলেদের বাসায় সবাই মিলে দেখে, কিন্তু মা হয়ে নিজে খালি পরিচয় দেওয়া ছাড়া কিছুই পালন করেনি। আব্রাহামকে নিয়ে বেরোনোর সময় আবার একটু জোরেই বলে, ডাইনি মা, বলে চলে যায়। শোনে যেন শোনেনি কঙ্কা। তার এখন এসবের কোনো কথা বাড়ানোর ইচ্ছে নেই। নিজের কাজ নিয়ে ব্যস্ত। 3টা ডিল অফার করেছে, যে কোনো একটা হাতিয়ে নিতে পারলেই তার শান্তি। বাচ্চাদের জন্য বাকি আছে, কিন্তু কোম্পানির জন্য তো এরা নেই। যার যার যেমন চিন্তা। আজকে মুরগির রস রান্না করেছে রঙ্গনা, মীরার অনেক প্রিয় খাবার। আর একটা প্রিয় খাবার হলো শুটকি ভর্তা। সারা ফ্রিজ খুঁড়ে পাওয়া যায়নি শুটকি মাছ। অবশ্য আবাইস বাজার করে দিয়ে গেছে। নর্মাল খাবার কি আর সে কিনে খাবে? কোমরে হাত দিয়ে রঙ্গনা বলে, ওই বড় লোকের বাড়ির উচ্ছন্নে যাওয়া লোকটাকে আমি ভালো কিছুই চেনে না। দেখো ফ্রিজে কোথাও একটু ভালো সবজি নেই। মিষ্টি কুমড়ো, আলু, পটল, কলা এগুলো থাকলে গরমে খেতেও শান্তি নেই। এই গরমে মাংস খেয়ে শান্তি পায় না। এই এনে রেখেছে, তাও আবার কেমন মাংস, বড় বড় মলের থেকে আনা, প্যাকেজিং করা। আরে কিছু ফ্রোজেন খাবার, ধুর, এসবে আমি অভ্যস্ত। সরি রে, তোকে আজ তোর প্রিয় খাবার রান্না করে খাওয়াচ্ছি। কাল ভালো ভালো খাবার খাওয়াবো।
মীরা ফ্রিজ থেকে একটা জুসের বোতল বের করে গ্লাসে ঢালতে ঢালতে বলে, তুই কি এগুলো খাস না? না, একা থাকি সারাদিন, আর কতই বা খেতে ইচ্ছা করে না, তার উপর আমার অভ্যাস ফ্রুটো মাজা এগুলো। এটা দেখো, জাম রঙের, অবশ্য এটা জামের শরবত, গায়ে লেখা রেডি জুস। মীরা গ্লাসটা মুখের কাছে নিয়ে বলে, বড়লোকি দামি শরবত, একটু টেস্ট কর দেখি দোষ, বলে এক চুমুক দেয় মীরা। সেই চুমুক দিয়ে নাক মুখ কুচকে আছে, কোনো মতে বেশি নিজে কুলি করে আসে, বলে, এটা জুস নাকি ঔষধ? বিদেশি অরিজিনাল খাবার এটা, বড় বড় সুপার শপ থেকে আনে এই বেটা, দেখিস না প্যাকেটের গায়ে লেখা? আমি সেদিন খাওয়ার আগে প্যাকেটের গায়ে লেখাগুলো পড়েছিলাম, খাওয়ার ইচ্ছে হারিয়ে গেছে। আসলে আমরা তো বাঙালি, কম দাম হলেও বাঙালি 2 নম্বরই টোস্ট খেয়ে অভ্যস্ত, আমার এগুলো লাগবে না। ধুর, গাল থেকে ওষুধের গন্ধ যায় না। আব্রাহামকে নিয়ে ঘরে বসে এসেছে আবাইস, আব্রাহামের সাথে আনন্দে মেতে উঠছে, একসাথে দুজনে গোসল করে বসেছে। তখন আবাইস ফোন বেজে উঠল, রিজভী সাহু কল করেছে। আবাইস রিসিভ করতে ফোনের ওপাশে রিজভী সাহুকে দেখে আব্রাহাম বলে, ছোট দাদু, হেসে দেয় রিজভী সাহেব। আব্রাহাম বলে, কেমন আছো কাকাজান? এই তো ভালোই, তোরা কেমন আছিস? ভালো। টিকিট কেটেছিস? কবে আসবে? এই তো 1 সপ্তাহ, টানা 7 দিন অপেক্ষা, তারপর আমি আমার মেয়েকে দেখতে পাবো। রিজভী সাহু চোখে মুখের অস্থিরতা, ইচ্ছা করছে এখনই রঙ্গনাকে দেখতে। মেয়েকে শৈশব দিতে না পারলেও কষ্ট এখনও মনের মাঝে রয়ে গেছে। রঙ্গনাকে হারিয়ে যাওয়ার পর একজন কাকে দত্তক নিয়েছিল, কিন্তু স্ত্রী কনক ধীরে ধীরে অবচেতন থাকায় সেই বাচ্চাকে ফেরত দিতে হয়েছিল। দিন যেতে যেতে কনক যেন বোবা প্রকৃতির হয়ে যায়। এক সময় রাস্তায় দুর্ভাগ্যক্রমে অ্যাক্সিডেন্ট হয়ে কোমায় চলে যান তিনি। উন্নত চিকিৎসার কারণে এখন সুস্থ। জ্ঞান ফেরার পরও তার মুখে একটাই কথা, আমার বাচ্চা কোথায়? ও তো কান্না করছিল, কোথায় গেল ও? রিজভী সাহেব এবার মনোবল শক্তি বজায় রেখে উত্তর দেয়, আমাদের মেয়েটা এখন বড় হয়েছে, ও বাংলাদেশে আছে, বাংলাদেশে যেয়ে দেখা করবো আমরা। তাই তো কনক এখন তাড়াহুড়ো করে নিজের সন্তানকে দেখবে বলে রিজভী সাহুকে বলে, আমার মেয়েটাকে একবার দেখতে চাই আবাস। আবাস ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। কিছুক্ষণ চুপ থেকে বলে, তোমার মেয়েটা খুব জেদি আর রাগী, আমার একটাও কথা শুনে না। এখন যদি তোমার কথা বলি বিপরীত হবে, আর আশেপাশে সবাই বুঝে যাবে। এছাড়া আমাদেরকে সত্যিটা প্রকাশ করার আগে শত্রু দমন করতে হবে। আফটার অল আরও একজন যে আছে। রিজভী সাহু চোখের পানি মুছে বলে, হ্যাঁ তাই তো, রক্ত দিয়ে রক্তের প্রতিশোধ নেওয়া হবে। ওই কিবরি আলম এবার পুরোদমে শেষ। হ্যাঁ হ্যাঁ কাকা যান, খেলা তো শুরু, শুধু দেখো কি কি হয়। স্মিত হেসে বিদায় জানিয়ে কল কাটল রিজভী সাহেব। আব্রাহাম দিকে তাকালো। আব্রাহাম গালে হাত রেখে বলল, তোর মুখটার দিকে তাকলে আমার মায়া হয়। জানিস তো, আমারও একটা বন্ধু ছিল, সবাই তাকে অবৈধ বলে ডাকতো। একসময় সহ্য না করতে পারে আত্মহত্যা করে মারা গেল, কিন্তু ওর মা অনেক ভালো ছিল। তোর মায়ের কৃতকর্ম তোর উপর আমার সত্যি মায়া হয়। এমন জীবন তোর না হলেও পারত। আবাইসের কোনো কথা বুঝতে পারলেন না আব্রাহাম, শুধু এইটুকু বুঝলো আবাইস তার সাথে কথা বলছে, তাকে আদর করছে। বাবার আদর বুঝে আব্রাহাম খুশি হয়ে যায়। আব্রাহামকে নিয়ে আবাইস নিচে চলে যায়। সেখানে খাবার টেবিলে একপাশে চেয়ারে বসে আছে ফেরদৌসী রহমান, অন্যদিকে আরিফ আর তিশা। আবাইস আব্রাহামকে টেবিলের উপর বসিয়ে দিয়ে নিজের চেয়ারে বসে। আরিফ হেসে খেলে কথা বলতে থাকে আব্রাহামের সাথে। তিশা খাবার এনে খাইয়ে দিতে থাকে আব্রাহামকে। ফেরদৌসী রহমান বিরক্তিকর ভঙ্গিতে বলে, তোমার এই অবস্থা, এত কাজ করতে কে বলেছে? যার সন্তান সে খাওয়াতে পারবে, তুমি তোমার অনাগত সন্তানের কথা ভাবো। মায়ের ব্যঙ্গাত্মক ভঙ্গির কথা শুনে আবাস বুঝলো তার ছোট ভাই বাবা হতে চলছে। ঘুরে তাকালো আরিফের দিকে। আরিফ বলে, তুমি কাকা হতে চলেছে ভাই। আবাইসকে জড়িয়ে ধরে আরিফকে বলে, কংগ্রাচুলেশন ভাই। তারপর তিশার দিকে বলে, কংগ্রাচুলেশন দাও, তোমাকে কাজ করতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি আব্রাহামকে। তিশা নাকচ করে বলে, না ভাইয়া আমি পারবো, ডাক্তার বলেছে ঝুঁকে কাজ না করতে, আর বেশি ভারী কিছু বহন না করতে। আব্রাহামকে খাইয়ে দাও তো, এই দুটো কোনো ব্যাপার না, আমি পারবো। তিশা আব্রাহামকে নিয়ে সোফায় চলে যায়। টেবিলে চেয়ারে তিশার সমস্যা থাকে, আর তার থেকে বড় কথা, ওরা বাইরে খাবার খাবে, যেটা দেখে আব্রাহাম খাওয়া জন্য বায়না করবে। তখন জোরে জোরে কান্না করলেও কেউ থামাতে পারবে না। ওদের খাওয়ানোর মাঝে কঙ্কা এসে খাবার দেখে বলে, এগুলো তো বাইরের খাবার, তাও আবার ভাত, তেল, চিপচিপে মাংস, এগুলো খেলে মোটা হয়ে যাবে তো। তিশা সবার আড়ালে মুখ ভেঙচি দিল, বিড়বিড় করে বলে, নবাব জাতি, বাপের এখন অবস্থা টাইট, স্বামীর অফিসেরও অবস্থা যায় যায়, সে আবার খাবার বাঁচে। ফেরদৌসী রহমান তার খাবার মনোযোগ দিয়ে সাথে সাথে খেয়ে উঠে বসলো। আবাইস পাত্তা দেয় না কঙ্কা কি বললো। আরিফ মজা করে বলে, চিন্তা করো না, এখানে লো ফেট খাবার আছে, 1 চামচ ভাতের সাথে 2 পিস লেবু আর অর্ধেক প্লেট শশা নিয়ে খেতে বসো, মোটা হবে না। লেবু আর শশা দিয়ে ভাত খাওয়ার কথা শুনে সোফায় বসে হেসে দেয় তিশা। আবাইস হাসলেও এই হাসি ছিল কঙ্কাকে খোঁচা দেওয়ার। কঙ্কাও দেখে নিজের মতো ভাত নিয়ে ঝোল ছাড়া মাংস আর বেশি করে শশা নিয়ে খেতে বসলো। আব্রাহামের দিকে তাকিয়ে বলে, ওকে কি খাওয়াচ্ছ? এবার মুখ খুলে আবাইস
হলে বাচ্চার জন্য যেটা প্রয়োজন সেটাই রান্না করছে। চিন্তা করবেন না, আমার মা আমাদেরকে মানুষ করছে, তাই কি কি বাচ্চারা খায় এটা মা খুব ভালো করেই বোঝেন। আরিফ আর তিশা ওদের কথা বলার ধরন লক্ষ্য করছে, এর আগেও করেছে। এরা একে অপরের সাথে কথা বললে যেন কেউ কাউকে চেনে না, অথচ এরা 3 বছরের স্বামী স্ত্রীর সম্পর্ক জড়িত। প্রেম তো এদের মাঝে তার আগেও থেকে ছিল ওদের জানা মতে। তিশার কাছে কিছু খোলসা হচ্ছে ব্যাপারটা, কারণ সে যা হিসাবে কঙ্কার সাথে মিশতে চেয়েছে অনেক দিন, দেখেছে সেদিন তো আড়ালে কিছু শুনেছে। কঙ্কা মুখটা ভালো করে নিজের মতো করে খেতে থাকলো। আবারও বলে, কাল থেকে তিশা কিছুই করবে না, যার খাবার সে নিজে হাতে রেঁধে খাবে। কঙ্কার মুখের খাবার শেষ করে বলে, আমি কাল থেকে আমাদের কোম্পানিতে জয়েন করব। বাবার উপর প্রেশার যাচ্ছে, এর কারণটা যদিও আপনি, তাও আমার বাবার হয়ে আমাকে কিছু করতে হবে। তাই কাল থেকে আব্রাহামকে নিয়ে মা ব্যস্ত থাকবে। আবার নিজের মতো করে খাওয়া শেষ করে উঠে গেল। যাওয়ার সময় বলল, আব্রাহামকে খাওয়া হয়ে গেলে আমার কাছে পাঠিয়ে দিস ভাই। এসে আবাইস একটা নাম্বারে কল দেয়। ওপাশ থেকে কল রিসিভ হতে আবাইস বলে, কাল থেকে কিবরিয়া আলমের প্রাণপ্রিয় কন্যা কোম্পানিতে যাবে, যা করার আপনাকে ভেবেচিন্তে করতে হবে। ওপাশ থেকে কিছু শুনে হেসে আবাইস বলে, ওকে রাখছি। কল কাটার পর আবাইস তার গ্যালারিতে গেল, কিছু ছবি দেখে হেসে দিল, যেগুলো প্রমাণ এখনও আরও কিছু কার্যসিদ্ধ পর প্রকাশ করবে। রঙ্গনা আর মীরা খেতে বসেছে, ব্যালকনিতে বসে সাপ লুডো খেলছে। সাপ লুডো খেলতে খেলতে দুই বান্ধবীর খুব পছন্দ। মীরা খেলায় মন দিচ্ছে কম, বরের সাথে গল্প করছে বেশি। রঙ্গনা কিছুক্ষণ চোখ পিটপিট করে দেখছে মীরাকে, উল্টোপাল্টা চাল দিয়ে আবার হেসে হেসে কথা বলে। বিরক্ত এবার রঙ্গনা, ঠোঁট ফুলিয়ে খালি মীরার কাণ্ড দেখছে। লুডুর গুটি একবার সে হাতে নেয়, মীরার কথা বলছে আর হাসছে, আর লুডুর গুটি নাড়াচ্ছে। রঙ্গনা কিছু না বলে চেয়ার ঘুরিয়ে অন্যদিকে তাকালো, দেখতে পেল উপর পাশে ব্যালকনির কাপড় নাড়ছে তাকদীর। মাত্র গোসল করেছে হয়তো, চুলগুলো ভেজা যাচ্ছে। সকালের কথা মনে পড়তে রঙ্গনা হেসে দেয়। প্রথম সাক্ষাতে গালাগালি দিতে গেছিল সে। তকদির জামা কাপড় নেড়ে সামনে তাকাতেই দেখলো তার দিকে তাকিয়েছে রঙ্গনা। হাত নেড়ে তকদির হাই বলল। রঙ্গনা চুপ করে বসে আছে, কোনো প্রতিক্রিয়া দেখালো না। বাম পাশের গালে হাত, হাতের কুনুয়ে ফ্লোডিং টেবিলের সাথে। পাশে বসে মীরা ফোনে ব্যস্ত, টেবিলের উপর লুডুর গুটি, যেটা দেখে তাকদির গলা উঁচে বলছে, লুডু খেলছেন? রঙ্গনা মাথা নাড়িয়ে না বুঝিয়ে দিল। তকদির চোখ ছোট করে হাত ইশারা করে বুঝিয়ে দিল। তাহলে রঙ্গনা ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে মীরার দিকে ইশারা করে তারপর নিজের কাছে ফোন করে হাত রাখে। তকদির বুঝে গেল এরা খেলতে এসেছিল, কিন্তু মীরা এখন ফোনে ব্যস্ত। তকদির বলে, আমার সাথে লুডো খেলবেন? রঙ্গনা মাথা নাড়িয়ে আবারও নাকচ করলো। তকদির ভুরু কুচকে বলে, কেন? রঙ্গনা আবার মুখ খোলে, আমার বাসায় আপনাকে ঢুকতে দেব না তাই। তকদির হেসে দেয়, আমাকে আপনার বাসায় আসতে দিতে হবে না, আপনার ছাদে প্লেগ্রাউন্ড আছে না, ছোট বাচ্চারা সবাই খেলে, ওখানে আসেন। আপনি কিভাবে জানলেন? ওটা আমাদের ফ্ল্যাট আছে তো তাই। রঙ্গনা মুখ গোল করে বলে, ও আসবেন ছাদে? রঙ্গনা রাজি হলো। রঙ্গনা, আচ্ছা আসছি। তকদির বলে, আপনি জিনিসপত্র নিয়ে যান, আমি আসতেছি, বলেই তকদির চলে যায়। রঙ্গনা এক পলক মীরার দিকে তাকালো, এই মেয়ে এখন কথা বলতে ব্যস্ত। রঙ্গনা কিছু না বলে লুডুর কোট আর গুটি নিয়ে চলে যায়। যেই রঙ্গনা উঠে যেতে নেয় অমনি মীরা খেয়াল করে, ফোনটা কান থেকে সরিয়ে কল কেটে দেয়। কোথায় যাচ্ছিস? ছাদে। কেন? তুই থাক তোর জামাইয়ের সাথে, ফোনে কথার মধ্যে আমি গেলাম, নতুন বন্ধু পেয়েছি, তার সাথে লুডো খেলবো। এতদিন পর তোর কাছে এসেছি, কি তোকে অন্য বন্ধু পাতিয়ে দিতে? রঙ্গনা মাথায় কাপড় দিতে দিতে বলল, না, নিজে জামাইয়ের সাথে প্রেম আলাপ করতে আমার বোরিং বানাতে। মুরা মুখ ভেঙচি কেটে বলল, বিয়ে একটা কর, বুঝবি কত জ্বালা। স্বামী দূরে গেলে বউকে সন্দেহ করা শুরু করে দেয়। মাথার ওড়নাটা ভালোভাবে বেঁধে রঙ্গনা মীরার দিকে ফিরে তাকায়। তোর স্বামী তোকে সন্দেহ করে? সন্দেহ না, বলা যায় দুশ্চিন্তা করে। এই যে তার অবর্তমানে আমি কোনো পুরুষের সাথে কথা বলি কি না। রঙ্গনা কোমরে হাত রেখে বলে, এটা স্বামী নাকি আসামি? যেটা মনে করিস তুই। আচ্ছা চল ছাদে, টেবিলটা কে নেবে, তুই নাকি আমি? তুই এতক্ষণ বরের সাথে প্রেম করছিস, আমার মাথা খেয়েছিস, তুই শাস্তি স্বরূপ তুই টেবিলটার ভার বহন করবি। মীরা চেয়ার থেকে উঠে ফোল্ডিং টেবিলটা বেঁকিয়ে নিয়ে এলো হাতে। রঙ্গনা পাশ দিয়ে যাওয়ার সময় মুখ ভেঙচি করে চলে গেল। রঙ্গনা পাত্তা না দিয়ে পিছে পিছে যেতে লাগলো। ছাদে এসে রঙ্গনার ভন নিচ থেকে ভালো হয়ে গেল। একটা বড় উঠোনের মতো করে ছাদ, কোনায় কোনায় ফুল গাছ, শুধু ফুল গাছ না, বড় বড় বালতি করে ড্রামে করে লেবু গাছ, পেয়ারা গাছ লাগানো। একটা ড্রামে লতা বেয়ে পাটকাঠি দিয়ে উপরে উঠে গেছে গাছ, উপরে জাল দেওয়া, সেখানে ঝুলছে শশা। রঙ্গনা এগুলি দেখে, আজকাল ছাদেও শশার চাষ হয়? মীরা ফোল্ডিং টেবিল ছাদে রেখে বলল, তোর ভাইয়া তো আমার ব্যালকনিতে সবজি বাগান লাগিয়েছে, পুঁই শাক, কলমি শাক, পুদিনা গাছ লাগিয়েছে। কথা বলতে বলতে টেবিলটা আরও বাকিয়ে সোজা করে নিল। তার মাঝে তাকদির এসেছে। তাকদির
কে দেখে ভুরু কুচকেলো মীরা। মুখে কিছু বললো না। তকদির আসার পর পুলিশের গাড়ির শব্দ পেল ওরা। মীরা নিচে এসে দিয়ে দেখলো পুলিশ এসেছে। তাকদির এসে ওদের সামনে দাঁড়িয়ে মৃদু হেসে বললো, সব রেডি? রঙ্গনা টেবিলের দিকে তাকে বললো, হ্যাঁ, আপনি তো বলেছিলেন এখানে প্লেগ্রাউন্ড আছে, ওটা কোথায়? তাকদির হাতের ইশারায় করে দেখালো রঙ্গনা পিছনের দিকে। রঙ্গনা সেদিকে তাকাতে তাকদির বলল, ওই দরজাটা খুলুন, ছোটদের খেলার ব্যবস্থা আছে, দোলনা আছে, কিছু ব্যবস্থা আছে, বড়দের জন্য ট্রাম আছে, ট্যাশ আছে। রঙ্গনা দরজাটা খুলে দেখলো সত্যি অনেক খেলার ব্যবস্থা আছে। পাশে দেওয়া সুইচ টিপে দিল। সেখানে সুইচ টিপে দিতে লাল, নীল, সবুজ রঙের বাতি জ্বলে উঠলো চারপাশে। ভিতরে ঢুকলে জানলার পাশে গিয়ে একটা ছোট্ট সুইচ টিপে দেওয়ায় বাচ্চারা গান বেজে উঠলো, যেগুলো শুনে হেসে দেয় রঙ্গনা। বাইরে এসে তকদির বলে, আপনি না বলে তো আমি এগুলো কিছুই জানতে পারতাম না। তকদির আলতো হেসে বলল, আসলে চলুন লুডো খেলা শুরু করি। তিনজনে মিলে লুডো খেলা শুরু করলে এর মাঝে তকদিরের ফোন আসে। তাতে লেখা, যাকে আমরা চোর ভেবেছিলাম সে আসলে চোর না, আপনার সন্দেহ ঠিক। এই লোকটা এসেছিল কাউকে খুন করতে, আর তার হাতে ধারালো ছুরি আর হ্যান্ড গ্লাভস আছে। মেসেজটা পড়ে তাকদির লিখে, থানায় নিয়ে থেরাপি দিতে থাকো, আমি আসছি। আস্তে আস্তে ছাদে মানুষজন বাড়তে থাকে। বাচ্চারা বিকেলে ফ্ল্যাটের বাচ্চারা মিলে লাফাতে লাফাতে ছাদে আসে। তাদের সাথে মায়েরাও আসে। রঙ্গনা তার দুই একদিককে দেখছে, এসে পরিচিত হলো। তাকদিরকে দেখে সবাই তাকদিরের সাথে পরিচিত হয়। তাকদির যখন নিজের পরিচয় দেয়, রঙ্গনা চোখ বড় বড় করে তাকায়। পুলিশ এখন এসেছে, আবার তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করছে। মীরা ছোট থেকে পুলিশকে ভয় পায়। রঙ্গনা ছোট থেকে অনেক ভয় দেখাতো। যখনই পুলিশের ভয় দেখাতো, ওই দেখ পুলিশ, তখনই তোকে ধরে নিয়ে যাবে, কেউ মিথ্যে বললে সাথে সাথে ধরে নিয়ে যায়, খেতে দেয় না। মীরা এগুলো শুনে ভয় পেত। এখন এগুলো বিশ্বাস না করলে মনে সেই নিয়ে বদ অভ্যাস থেকে যায়। মীরা শুকনো ঢোক গিলে দেখে হেসে দেয় রঙ্গনা। তাকদির কিছু বুঝতে উঠে পারছে না। একবার রঙ্গনা একবার মীরার দিকে তাকাচ্ছে, কিছু বুঝতে না পারায় এভাবে হাসছেন কেন? রঙ্গনা বলে, ও ছোট থেকে পুলিশ দেখলে ভয় পায়, আমি ওকে নিয়ে খুব ভয় দেখাতাম, এখন সেই ভয় মনের মধ্যে পুষে রেখেছে। তাকদির সূক্ষ্ম দৃষ্টি দিয়ে মীরার দিকে চেয়ে বলো, তো আমাকে দেখে এখন আপনার কি মনে হচ্ছে? রঙ্গনা হাসির জোর বাড়িয়ে দিয়ে বলে, এখন ভাবছে আপনি ওকে এখান থেকে টানতে টানতে নিয়ে চলে যাবেন, তাই না দোস্ত? মীরা রাগে দৃষ্টি দিয়ে রঙ্গনার দিকে তাকালো। রঙ্গনা আর তাকদির আরও জোরে জোরে হেসে দিল। হাসি থামলো। তকদির বলে, আমরা পুলিশ ম্যাম, কোনো জন্তু জানোয়ারের মতো না, আমাদের কাজ আসামি ধরা, নিরপরাধ না। রঙ্গনা মীরার হাত ধরে বলে, উনি না তোকে আমার ফ্ল্যাট চিনিয়ে দিল, ভয় পাচ্ছিস কেন? মীরা কিছুটা স্বাভাবিক বলে, এখন ভয় পাচ্ছি না। তাদের কথার মাঝে যোগ দিল আরেকজন মহিলা। তার বাচ্চা এখন খেলা করছে। চারজন মিলে খেলা করে বাড়ি ফিরে আসে। রাতে ঘুমানোর জন্য নিজ ঘরে আসে আবাইজ। একটু আগে কল করেছিল রঙ্গনাকে, রিসিভ করে মীরার কাছে দিল ফোন। মীরা কথা বলে বুঝিয়ে দিল রঙ্গনা ভালোই আছে। আবাইজ জানালো কাল ওদের নিয়ে শপিংয়ে যাবে। একটা ফেসবুক পোস্ট দেখেছে, তার মাঝে থেকে শব্দ পেতে ঘুরে তাকালো। কঙ্কা আব্রাহামকে নিয়ে এসেছে। আবাইজ বলে, কি চাই? আব্রাহাম আপনার সাথে ঘুমাবে। আবাইজ ডান ভুরু কুচকে বলে, আজকেও? কঙ্কা মিনমিন করে বলে, না মানে বাচ্চা মানুষ তো, বাবার সাথে ঘুমানো আবদার করছে। আবাইজ রহস্য হাসি দিয়ে বলে, ঠিক আছে, রেখে যান আমার কাছে। কঙ্কা আব্রাহামের হাত ছাড়তে আব্রাহাম ছুটে আসলো আবাইজের কাছে। কঙ্কা ঘুরে এক পা আগাতে নিলে আবাইজ বলে ওঠে, নিঝুম মেয়েটা আপনার বোনের কলেজে পড়তো তাই না? কঙ্কা থেমে যায়। পিছন ফিরে তাকালে আবাইজের দিকে। কঙ্কার চোখ মুখের ভঙ্গি দেখে আবাইজ মৃত হাসে, যেন আবাইজের কাছে কিছু ধরা পড়ার ভয় পাচ্ছে, আর এই ভয়কে নিয়ে মজা নিচ্ছে আবাইজ। শুকনো ঢোক গিলে বলে, আমার বোনের বিষয়ে আপনি কিভাবে জানলেন? আবার চোখ ফিরিয়ে নিয়ে কঙ্কার কাছ থেকে আব্রাহামকে কোলে নিয়ে বলে, নিজুমের বিষয়ে তদন্ত করা হচ্ছে, কলেজ আর লাইফস্টাইল নিয়ে এতটুকু বোঝা গেল নিজুম মেয়েটা যে সাবজেক্ট নিয়ে পড়েছে তাতে যে মেডিসিন বিশেষজ্ঞ হতে পারত। এই মেয়ে আমার কোম্পানিতে জব করে, এটা নিয়ে পুলিশ সন্দেহ। এটা হাত ধরে আরও কিছু ইনফরমেশন পাওয়া যায়, সেখান থেকে জানতে পারলাম। কঙ্কা চোখ নিচু করে রেখে বলল, ও একটা জিনিস জানেন তো? কি? চুপ করে থাকা মানে চোরের লক্ষণ। কিছু বলল না কঙ্কা। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, আমার ঘুম পাচ্ছে, আমি গেলাম ঘুমাতে। আবাজ উত্তর দিল না। কঙ্কা চলে গেল। আবাজ খুব ভালো করে জানে একটু পর কিছু একটা হতে চলেছে। আব্রাহামকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে আবাজ পাশে শুয়ে পড়ল। আব্রাহাম আবাজের দিকে ফিরে শুয়ে আছে, মুখে হাসি হাসি রেখে বলল, আমাকে গল্প শোনাও বাবা। আবাজ শুনিয়ে দিল গল্প। আব্রাহাম চোখ বন্ধ করে রেখেছে। এর মধ্যে আবাজের ফোনে মেসেজ আসে, তাতে লেখা থাকে, উনি বের হলে আমাকে মেসেজ দেবেন। আবাজ ছোট করে লিখে দেয়, ওকে। গভীর রাতে সবার অবগোচরে বাসা থেকে বের হয় কঙ্কা। নিজ ঘর থেকে উকি দিয়ে দেখলো আরিফ ও তিশা। তিশা তাড়াতাড়ি করে আরিফের উদ্দেশ্যে বলে, তোমরা লোককে কল দাও, জানতেই হবে কোথায় যাচ্ছে তোমার বড় ভাবি। আরিফ কল করে বলে দিল তার লোককে। তিশার দিকে ফিরে বলে দিয়েছি আমার লোককে কঙ্কার পিছু নিবে। আবেজ ব্যালকনি দিয়ে যেতে দেখলো কঙ্কার সাথে সাথে মেসেজ দিয়ে জানালো কাঙ্ক্ষিত লোকটিকে। কিছুক্ষণ পর
আবাজের ফোনে মেসেজ আসলো, তাতে লেখা ওনার পিছনে একটা স্পাইক লাগানো আছে। এটা কি আপনি ঠিক করেছেন? আবাজ ভুরু কুচকে বলে, কই না তো, আমি যা করার সব তো আপনার সাথে মিলি করেছি। লোকটা আবারও মেসেজ দেয়, আচ্ছা আমি দেখছি। আবাজ পড়লো কিন্তু কোনো উত্তর দিল না। আবাসের কোম্পানি নির্জন পরিবেশে অন্ধকার রুমে এসে দাঁড়ালো কঙ্কা। কঙ্কার পিছনে এসে দাঁড়ালো মনির। কঙ্কাকে উদ্দেশ্য করে বলে, আমাকে ডেকেছেন কেন? কঙ্কা পিছনে তাকালো না, সোজা দিকে দৃষ্টি রেখে বলল, আমাকে এভাবে ঠকানোর মানে কি আঙ্কেল? মনির প্যাকেটে হাত রেখে বলল, ঠকতে তো হতেই হয়, যে সবাইকে ঠকায় সে তো ঠকে। কঙ্কা পিছন ফিরে রাগ মিশ্রিত কণ্ঠে বলে, আমি কাউকে ঠকাইনি, বরং আমাকে ঠকানো হয়েছে। শুধু আমাকে না, আমার মাকেও। মনির ঘাবড়ে গেল, বলে, এটা তো তুমি। আর কিছু বলার আগে কঙ্কা বলে, আমি না, আমাকে আর আমার মাকে ঠকানোর প্রতিশোধ আমি নিব। মায়ের মৃত্যুর প্রতিশোধ আমি নিব, আমার সন্তানের মৃত্যুর প্রতিশোধ আমি নিব। একজনকে কে উপরে পাঠিয়েছি, এবার তোমার পালা। মনির অবাক হয়ে বলে, তার মানে নিঝুমের খুন তুমি করেছো? কঙ্কা মুখে শয়তানে হাসি ফোটে, ধীর পায়ে এগিয়ে আসতে থাকে। মনে আছে নিঝুম আমাকে কিভাবে ছাদ থেকে ফেলে দিয়েছিল? আমি ঠিক সেভাবে ওকে ফেলে দিছি। তফাৎ শুধু একটাই, নিঝুম আমাকে আমাদের কোম্পানির ছাদ থেকে ফেলে দেয়, আর আমি নিঝুমকে আবাস সাহের কোম্পানির ছাদ থেকে। আমার মা আর সন্তান হারানোর প্রতিশোধ তো আমাকেই নিতে হবে। মনির দ্রুত পকেট থেকে ফোন বের করে কাউকে কল করতে গেলে অমনি কঙ্কা তার পাশে থাকা ছোট্ট ফুলদানি দিয়ে আঘাত করে মনিরের মাথায়। মনিরের মাথায় আঘাত লাগাতে হাত ফেটে ফোন পড়ে যায়, কপাল কেটে রক্ত বের হয়। মনির কপালে হাত দিয়ে বলে, আমি তোমাকে ওই দিন মারতে চাইনি কঙ্কা, সব কিছু তোমার বোন আর বাবা করেছিল, আমার কোনো দোষ নেই। আপনার দোষ আছে, আপনি লোভী, টাকার জন্য তাদের সঙ্গ দিয়েছিলেন। আমি বারবার অনুরোধ করেছিলাম আপনাকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য, আপনি ছাড়েননি। আমি বারবার বলেছিলাম আমার পেটে বাচ্চা, আমাকে এভাবে মারতে সাহায্য করবেন না, আপনি পারবেন আমাকে বাঁচাতে, আমার বাচ্চাকে বাঁচাতে। কিন্তু না, আপনি আমার বাচ্চা সহ আমাকে মারতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্য ভালোই আজ বেঁচেছিলাম। তবে অতীত আমি ভুলিনি, এখন আপনাকে করতে হবে। কথাগুলো বলে শাড়ির ভিতর থেকে ছুরি বের করে আঘাত করলো মনিরের পেট বরাবর। মনির চিৎকার করে উঠলো, কঙ্কা ছুরি বের করে আবার ঢুকিয়ে দিল মনিরের পেটে। মনির এবার চিৎকার করে নিচে গড়াগড়ি খেলো। ধীরে ধীরে মনিরের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। কঙ্কা ছুরি মনিরের পেট থেকে বের করে বাইরে বের হলো। বেসিনে গিয়ে ছুরিটা ধুয়ে অফিস থেকে চলে এসে দূর থেকে এই কর্মকাণ্ড ক্যামেরাবন্দি করে নিল কেউ। সকালে অফিসের ভিতর আরেকটা লাশ পাওয়ার কারণে সবাই ভিড় জমলো। সবার একটাই কথা, এত রাতে অফিসে এরা আসে কেন, কি প্রয়োজন এখানে? অনেকে তো ভয় পাচ্ছে এই অফিসে কাজ করতে, সন্দেহ জমাতে আবাইসের উপর, কারণ অফিসটা তো তার। টিভি ও খবরে এই নিয়ে চলছে। অনেকে অ্যালার্ট করে দিচ্ছে এই অফিসে জব না করতে, তদন্ত করতে অফিসে আসলে তাকদির। তবে যে মিডিয়ার লোকদের সাথে কথা বলেনি, তকদের সহকর্মী কথা বলে ভরসা জানালো, শুধু বলল অফিস বন্ধ হওয়ার পর ফোনে মেসেজ বা কল আসলে যেন কেউ রিসিভ করা না হয়। যতটুকু কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। কিছু কড়া নিয়ম দেওয়া হলো কোম্পানির জন্য, যেটা দ্বিমত করেনি আবাইস। সে খুব ভালো করে জানে প্রমাণসহ সব কিছু যখন পাবলিক হবে, তখন তার কোম্পানি না, বরং ডুবে যাবে অন্য কোম্পানি। ওহে রঙ্গবতী দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।